এটা অনুবাদ করো আর আমি তোমাকে 1 কোটি টাকা দেব। কোটিপতি রাঘব সিংহানিয়া হাসতে হাসতে বলল। এক্সিকিউটিভরা অট্টহাসি দিল, কিন্তু যেই 11 বছরের বাচ্চা মেয়েটি তার মুখ খুলল, হাসি তাদের মুখে জমে গেল। মুম্বাই শহরের উপরে সিংহানিয়া টাওয়ার শক্তির একটি স্মৃতিস্তম্ভের মতো দাঁড়িয়েছিল, কাঁচ এবং স্টিলের 60 তলা, যা মেঘগুলোকে প্রতিফলিত করত। হাজার হাজার শ্রমিকের ঘামে তৈরি ছিল, যারা তাদের জীবনে কখনো এর প্রধান অফিসগুলোতে পা রাখবে না। শীর্ষতলায়, যেখানে বাতাস সবচেয়ে বিশেষ মনে হতো এবং কার্পেটগুলো আস্ত বাড়ির চেয়েও বেশি দামি ছিল, এমন একটা দৃশ্য ঘটছিল যা চিরকালের জন্য ভাগ্য বদলে দেবে। প্রিয়া শর্মার হাত ঠান্ডা ছিল, না কেবল এয়ার কন্ডিশনিংয়ের কারণে, যা মিটিং রুমকে সঠিক তাপমাত্রায় বজায় রাখছিল, বরং সেই আতঙ্কের কারণেও, যা তার প্রতিটা শিরায় দৌড়াচ্ছিল। সে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল, যা এমন লোকে পূর্ণ ছিল, যারা তাকে এমনভাবে দেখছিল যেন সে তাদের ডিজাইনার শেরবানি জুতোর উপর একটা দাগ। তার মা মীরা তাকে সেদিন সাথে এনেছিল, কারণ তার দেখাশোনা করার কেউ ছিল না। সেদিন স্কুলে ছুটি ছিল এবং তার কাছে তাকে কাজে নিয়ে আসা বা ছোট অ্যাপার্টমেন্টে একা ছাড়ারই বিকল্প ছিল, যা তারা ভাগ করে থাকত। মীরা সেটা বেছে নিয়েছিল যাকে সে সবচেয়ে নিরাপদ মনে করত। সে কতটা ভুল ছিল, এবং এটা কি? রাঘব সিংহানিয়ার গলার আওয়াজ খসখসে ছুরির মতো নিস্তব্ধতা কেটে দিল। সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসের সিইও এমন এক ব্যক্তি ছিল যে অন্যদের পিঠের উপর নিজের সাম্রাজ্য দাঁড় করিয়েছিল। তার স্যুট মীরার 1 বছরের আয়ের সমান ছিল, তার ঘড়ি তার 5 বছরের আয়ের সমান। কিন্তু তার কাছে সবচেয়ে দামি জিনিস ছিল তার সেই সব কিছুর প্রতি অবজ্ঞা, যাকে সে নিচু মনে করত। এবং রাঘব সিংহানিয়ার জন্য প্রায় প্রত্যেকেই নিচু ছিল। ক্ষমা করবেন সিংহানিয়া সাহেব। মীরা এক পা এগিয়ে এলো, তার গলা কাঁপছিল। আজ আমার মেয়ের থাকার কোনো জায়গা ছিল না। এ রান্নাঘরে চুপচাপ বসে থাকবে, আমি কথা দিচ্ছি, এ কাউকে বিরক্ত করবে না। রান্নাঘর? সিংহানিয়া ভ্রু কুচকাল, প্রিয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে দেখতে, যাতে ঘেনার ভাব খুব কষ্টে লুকানো ছিল। তোমার মেয়ে? তুমি একে আমার কোম্পানিতে এনেছ যেন এটা কোনো ডে কেয়ার? টেবিলের চারপাশের এক্সিকিউটিভরা ফিসফিস করতে লাগল। বিবেক মেহরা, কর্পোরেট আইনজীবী এবং সিংহানিয়ার ডান হাত, সেই সন্তুষ্টির অভিব্যক্তির সাথে হাসল যা কেবল কাপুরুষরা দেখায় যখন কোনো শক্তিশালী ব্যক্তি দুর্বলদের অপমান করে। স্যার আমি, মীরা শুরু করল। চুপ, সিংহানিয়া এক হাত তুলল। তার চোখ প্রিয়া থেকে সরল না। কাছে এসো খুকি। প্রিয়া তার মায়ের দিকে তাকালো। সে তার মায়ের চোখে ভয় দেখল, এক নীরব মিনতি যে সে বিনা কোনো ঝামেলা সৃষ্টি করে আদেশ পালন করে। মীরা সেই কোম্পানিতে বছরের পর বছর কাজ করেছিল। সে সেই মেঝেগুলো পরিষ্কার করত যা অন্যরা নোংরা করত, সেই অফিসগুলো গোছাত যা অন্যরা অগোছালো করত। সে এমন অপমান সহ্য করত যার কল্পনা অন্যরা কখনো করতেও পারত না। এই সবকিছু নিজের মেয়েকে একটা ভালো জীবন দেওয়ার জন্য। ধীর পায়ে প্রিয়া ঘরের কেন্দ্রের দিকে হাঁটল। কাছের দেয়ালগুলো নিজের শহরকে দেখাচ্ছিল, যা ছোট এবং তুচ্ছ মনে হচ্ছিল। মিটিংয়ের টেবিল আলোয় চকচক করছিল, এতটাই পলিশ করা ছিল যে প্রিয়া নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল। স্কুল ইউনিফর্মে এক বাচ্চা, কাঁধে নীল স্কুল ব্যাগ ঝোলানো। কর্পোরেট শক্তির এই মন্দিরে পুরোপুরি বেমানান। তোমার নাম কি? সিংহানিয়া নিজের চামড়ার চেয়ারের সামনে ঝুঁকে জিজ্ঞেস করল। প্রিয়া স্যার, প্রিয়া। সে নামটার স্বাদ এমনভাবে নিল যেন সেটা কোনো তেতো কিছু। আমাকে বলো প্রিয়া, তোমার মা এখানে কি করে? প্রশ্নটা একটা ফাঁদ ছিল, প্রিয়া জানত। যে কোনো উত্তর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। কাজ করে স্যার, সে নিচু গলায় উত্তর দিল। কাজ? সিংহানি একটা ছোট হাসি দিল। তুমি কি কাজ এটাকে বলো? সেই টয়লেটগুলো পরিষ্কার করা যা আমরা ব্যবহার করি, সেই আবর্জনা তোলা যা আমরা তৈরি করি। কিছু এক্সিকিউটিভ হাসল, অন্যরা অস্বস্তিতে অন্যদিকে তাকাতে লাগল, কিন্তু তাদের মধ্যে হস্তক্ষেপ করার সাহস ছিল না। এটা সম্মানজনক কাজ স্যার, প্রিয়া বলল, এবং তার গলায় কিছু একটা ছিল যার কারণে হাসি থেমে গেল। সিংহানিয়া নিজের চোখ ছোট করল। সে পাল্টা জবাব শোনার অভ্যস্ত ছিল না, আর সেটাও তার নিজের সাফাই কর্মীর মেয়ের কাছ থেকে। সম্মানজনক কাজ? সে দাঁড়িয়ে গেল। তার বিশাল উচ্চতা প্রিয়ার উপর ছায়া ফেলছিল। তোমার মা 1 মাসে অতটা আয় করে যতটা আমি 1 রাতের খাবারে খরচ করি, আর তুমি আমাকে সততার উপর লেকচার দিতে এসেছ? ম্যাক্সিমিলিয়ানো। টেবিলের অন্য পাশ থেকে এক মহিলার আওয়াজ এলো। সে ফ্রেঞ্চ লগ্নকারী ইসাবেল মোরো ছিল, যে এক বহু কোটি টাকার চুক্তি নিয়ে আলোচনা করতে এসেছিল। সম্ভবত আমাদের মিটিং চালিয়ে যাওয়া উচিত। নথিপত্র অপেক্ষা করতে পারে। সিংহানিয়া নিজের চোখ প্রিয়া থেকে সরাল না। সে একটা নতুন বিনোদন পেয়ে গিয়েছিল। আমাকে বলো পড়ুয়া খুকি, তুমি কতটা বুদ্ধিমান? তুমি কি তোমার পাড়ার স্কুলে ভালো গ্রেড আনো? প্রিয়া উত্তর দিল না।
সে নিজের নজর নিচু রাখল, যেমনটা তার মা তাকে শিখিয়েছিল। ঝামেলা করিও না, নজর কেড়ো না, শুধু বেঁচে থাকো। আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। সিংহানিয়ার গলা কঠোর হয়ে গেল। হ্যাঁ স্যার, আমি ভালো গ্রেড আনি। কোন বিষয়গুলোতে? সবগুলোতে স্যার। ঘরে আবার হাসি ছড়িয়ে পড়ল। বিবেক মেহরা সামনে ঝুঁকল, তার চোখে কুবুদ্ধি চকচক করছিল। সবগুলোতে? এমনকি ভাষাগুলোতেও? আইনজীবী জিজ্ঞেস করল। হ্যাঁ স্যার। আর তুমি কোন কোন ভাষা বলতে পারো, ছোট জিনিয়াস? সিংহানিয়া নিজের হাত ভাঁজ করল, তার হাসি আরও চওড়া হয়ে গেল। প্রিয়া ইতস্তত করল। সে জানত যে সে যা কিছুই বলবে সেটা মজার কারণ হবে, কিন্তু সে এটাও জানত যে মিথ্যে বলা এর চেয়েও খারাপ ছিল। তার মা তাকে সেটাও শিখিয়েছিল। সত্যি যতই বেদনাদায়ক হোক, সবসময় মিথ্যার চেয়ে ভালো হয়। হিন্দি, ইংরেজি, তামিল, বাংলা এবং আরবি স্যার। যে নিস্তব্ধতা নেমে এলো তা সম্পূর্ণ ছিল, এবং তারপর রাঘব সিংহানিয়া এমন কিছু করল যার আশা কেউ করেনি। সে নিজের মাথা পিছনে হেলিয়ে দিল এবং জোরে অট্টহাসি দিল, যার ফলে জানলার কাঁচগুলো কেঁপে উঠল। একটা অট্টহাসি যার মধ্যে তার সব অবজ্ঞা, তার সব অবিশ্বাস, সেই বাচ্চা মেয়েটির প্রতি তার সব উপহাস ভরা ছিল, যে এত অদ্ভুত দাবি করার সাহস করেছিল। 5টা ভাষা, সে হাসতে হাসতে বলল। সাফাই কর্মীর মেয়ে 5টা ভাষা বলতে পারে। এক্সিকিউটিভরাও হাসিতে যোগ দিল। মালিকের সাথে হাসা চুপ থাকার চেয়ে সহজ ছিল। নিরপেক্ষ থাকার তুলনায় অংশগ্রহণ করা বেশি নিরাপদ ছিল। মীরা নিজের মেয়ের দিকে দৌড়াতে চাইছিল, কিন্তু তার পা মাটিতে জমেছিল। কান্না বেরিয়ে আসার হুমকি দিচ্ছিল, কিন্তু সে সেগুলোকে আটকে রাখল। সে দুর্বলতা দেখাতে পারত না, এখানে নয়, এখন নয়। সিংহানিয়া সাহেব, ইসাবেল মোরো আবার কথা বলল, এবার এক কঠোর সুরে। আমার মনে হয় এটা যথেষ্ট হয়েছে। কিন্তু সিংহানিয়া শেষ করেনি। তার মাথায় একটা বুদ্ধি এলো, একটা বুদ্ধি যা তার নিষ্ঠুরতায় তাকে দুর্দান্ত লাগল। সে টেবিলের কাছে গেল এবং নথিপত্রের একটা বান্ডিল ওঠাল। এটা সেই আন্তর্জাতিক আলোচনার চুক্তি ছিল যা সেই দুপুরে হওয়ার কথা ছিল। এই নথিপত্রগুলো 5টা আলাদা আলাদা ভাষায় ছিল, যা পেশাদার অনুবাদকদের দ্বারা প্রস্তুত করা হয়েছিল, যারা তাদের কাজের জন্য প্রচুর টাকা নিয়েছিল। খুব ভালো ছোট বহুভাষী। সিংহানিয়া প্রিয়ার কাছে এলো এবং কাগজগুলো তার মুখের সামনে নাড়াল। আমি তোমাকে একটা চুক্তি দিচ্ছি, ম্যাক্সিমিলিয়ানো, ইসাবেল শুরু করল। চুপ। সে তার দিকে না তাকিয়েই আদেশ দিল। তার চোখ এক শিকারির মতো প্রিয়ার উপর আটকে ছিল, যে নিজের শিকারকে দেখছে। আমি তোমাকে 1 কোটি টাকা দেব যদি তুমি এগুলোর অনুবাদ করে দাও। ঘরে হুলস্থুল পড়ে গেল। একটা বাচ্চাকে 1 কোটি টাকা? বিবেক মেহরা জোরে হাসল। সে পুরোপুরি বুঝে গিয়েছিল যে তার বস কি করছিল। এটা একটা নিখুঁত অপমান ছিল। বাচ্চাটি কোনো কিছুরই অনুবাদ করতে পারবে না। সে উপহাসের পাত্র হবে এবং তার মা শিক্ষা পাবে যে সে যেন আর কখনো অফিসে ঝামেলা না নিয়ে আসে। এখানে ইংরেজি, তামিল, বাংলা, আরবি এবং জাপানি ভাষায় নথিপত্র আছে। সিংহানিয়া ঝালিয়ে গেল। যদি তুমি এগুলো সঠিকভাবে পড়তে এবং অনুবাদ করতে পারো, তবে আমি তোমাকে টাকা দেব। 1 কোটি টাকা, এখনই সবার সামনে। এটা অনুচিত। মীরা অবশেষে নিজের গলার স্বর খুঁজে পেল। ও তো একটা বাচ্চা, একটা বাচ্চা যে বলে যে সে 5টা ভাষা বলতে পারে। সিংহানিয়া তাকে দেখলও না, তাই না প্রিয়া? নাকি তুমি মিথ্যে বলছিলে? প্রিয়া প্রথমবার ওই ঘরে আসার পর উপরে তাকালো। তার চোখ সিংহানিয়ার চোখের সাথে মিলল। তাতে ভয় ছিল না, লজ্জা ছিল না, কিছু একটা এমন ছিল যা সিইও বহুদিন দেখেনি। তাতে আগুন ছিল। আমি মিথ্যে বলছিলাম না স্যার। প্রিয়া নিজের গলা পরিষ্কার এবং দৃঢ় রেখে বলল। কিন্তু আপনি জাপানির উল্লেখ করলেন। আমি বলেছিলাম যে আমি আরবি বলতে পারি, জাপানি নয়। সিংহানিয়ার হাসি 1 সেকেন্ডের জন্য নড়ে গেল। তাহলে আমার মনে হয় তুমি ডিফল্ট হিসেবে হেরে গেলে। কত লজ্জার কথা। কিন্তু আমি তবুও চেষ্টা করতে পারি। প্রিয়া হাত বাড়াল। আমাকে নথিপত্র দিন। ঘরে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কেউ এটার আশা করেনি। সবাই কান্না, ক্ষমা চাওয়া, পূর্ণ অপমানের আশা করেছিল, একটা বাচ্চার দ্বারা হাত বাড়ানোর নয়, সেই একই অধিকারের সাথে যেমন কোনো এক্সিকিউটিভ কোনো চুক্তি বন্ধ করে। সিংহানিয়া ইতস্তত করল। আলোচনায় প্রথমবার তাকে অনিশ্চিত মনে হচ্ছিল যে কিভাবে এগোবে, কিন্তু তার অহংকার তার বুদ্ধিমত্তার চেয়ে বড় ছিল। যেমন তোমার ইচ্ছা। সে অবজ্ঞাভরা হাসির সাথে নথিপত্র তাকে ধরিয়ে দিল। তোমার কাছে 5 মিনিট আছে। প্রিয়া কাগজ নিল। তার হাত এখন আর কাঁপছিল না। তার মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল, বা হয়তো কিছু যা সবসময় ছিল তা অবশেষে জেগে উঠেছিল। সে প্রথম নথিপত্রটা দেখল। ওটা ইংরেজিতে ছিল। এটা অংশীদারিত্বের শতাংশ এবং আর্থিক গ্যারান্টি নিয়ে জটিল শর্তযুক্ত একটা বিনিয়োগ চুক্তি ছিল। সে জোরে পড়া শুরু করল। শুরুতে কেউ আসলে গুরুত্ব দেয়নি। তারা আশা করেছিল যে সে তোতলাবে, বিভ্রান্ত হয়ে যাবে, সেই লোক দেখানো ভাবটা প্রমাণ করবে যা সবাই মনে করত। কিন্তু তারপর শব্দগুলো বের হতে লাগল। প্রিয়া কেবল পড়ছিল না,
সে সাথে সাথে হিন্দিতে অনুবাদ করছিল। প্রত্যেক শর্তের অর্থ এমন নির্ভুলতার সাথে বোঝাচ্ছিল যে ইসাবেল মোরো নিজের সিটের সামনে ঝুঁকে পড়ল। দাঁড়াও, ফ্রেঞ্চ লগ্নকারী মাঝখানে থামাল। সমাপ্তি শর্ত সম্পর্কে তুমি কি বললে? প্রিয়া অনুবাদ পুনরাবৃত্তি করল, আইনি প্রসঙ্গ যোগ করে, যা উপস্থিত আইনজীবীরাও ভাবেনি। দ্বিতীয় নথিপত্র তামিলে ছিল। প্রিয়া সেটা নিল এবং সোজা ইসাবেলের দিকে তাকিয়ে শুদ্ধ সুরেলা উচ্চারণের সাথে তামিলে পড়া শুরু করে দিল। ইসাবেল মোরোর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার উচ্চারণ, সে নিজের মাতৃভাষায় ফিসফিস করল, এটা ত্রুটিহীন। প্রিয়া হালকা হাসল এবং হিন্দিতে অনুবাদ চালিয়ে গেল। তৃতীয় নথিপত্র বাংলায় ছিল। এটা আন্তর্জাতিক ব্যাংক ট্রান্সফারের উপর একটা প্রযুক্তিগত রিপোর্ট ছিল। প্রিয়া সেটা একই প্রবাহের সাথে পড়ল। তার উচ্চারণ এত সঠিক ছিল যে কার্ল ব্রেনার, যে একজন পরামর্শদাতা হিসেবে উপস্থিত জার্মান ব্যাংকার ছিল, সে তাকে ভালো করে দেখার জন্য নিজের চশমা খুলে ফেলল। তুমি বাংলা কোথা শিখলে? উনি নিজের ভাষায় জিজ্ঞেস করলেন। আমার প্রতিবেশী বাঙালি ছিল স্যার, প্রিয়াও বাংলায় উত্তর দিল। উনি আমাকে খুব ছোট বয়স থেকে শিখিয়েছিলেন। উনি বলতেন যে শব্দগুলো পৃথিবীর মাঝখানে সাঁকো হয়। চতুর্থ নথিপত্র আরবিতে ছিল। এটা ওমর আল আহমেদ, সেই ব্যবসায়ীর ইচ্ছাপত্র ছিল, যে সেই দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা করতে চলেছিল। প্রিয়া কাগজ নিল এবং আরবি অক্ষরগুলো ডান থেকে বামে পড়া শুরু করল। তার গলার স্বর সেই প্রাচীন ভাষার বিশেষ ছন্দ নিয়ে নিল। ওমর আল আহমেদ, যে প্রাথমিক মিটিং দেখার জন্য ভিডিও কনফারেন্সিং দ্বারা যুক্ত ছিল, 1000 কিলোমিটার দূরে নিজের অফিসে নিজের সিট থেকে দাঁড়িয়ে গেল। এই বাচ্চা মেয়েটিকে? উনি আরবিতে জিজ্ঞেস করলেন। সাফাই কর্মীর মেয়ে। প্রিয়া নথিপত্র থেকে নিজের চোখ না সরিয়ে একই ভাষায় উত্তর দিল, এবং আপনার চিঠি খুব ভালোভাবে লেখা হয়েছে আল আহমেদ সাহেব, বিশেষ করে ব্যবসায় বিশ্বাসের গুরুত্বের উপর প্যারাগ্রাফটা। ঘরে পূর্ণ নিস্তব্ধতা ছিল। রাঘব সিংঘানিয়া হাসা বন্ধ করে দিয়েছিল। তার মুখ অবিশ্বাসের মুখোশে বদলে গিয়েছিল, যা ধীরে ধীরে আরও কিছু বিপজ্জনক রঙে রাঙা হচ্ছিল। অপমান। কেবল একটা নথিপত্র বাকি ছিল, যা জাপানি ভাষায় ছিল। সেই ভাষা যা প্রিয়া স্বীকার করেছিল যে সে জানে না। সিংঘানিয়া নিজের সুযোগ দেখল। শেষটা সে নিজের কিছুটা সংযম ফিরে পেয়ে বলল, জাপানি, তুমি বলেছিলে যে তুমি বলো না। আমার মনে হয় তোমার এই তামাশা এখানেই শেষ হচ্ছে। প্রিয়া নথিপত্রটাকে দেখল। জাপানি অক্ষরগুলো একটা অসম্ভব ধাঁধার মতো তার দিকে তাকিয়েছিল। সে নিজের উপর সব নজরের ওজন অনুভব করল। সে নিজের মায়ের আশা অনুভব করল। সে সিংঘানিয়ার অবজ্ঞাকে অনুভব করল। সে আন্তর্জাতিক লগ্নকারীদের আশ্চর্যকে অনুভব করল। এবং তারপর সে এমন কিছু করল যার আশা কেউ করেনি। সে সেখানে গেল যেখানে জাপানি এক্সিকিউটিভ সুশ্রী নাওমি সাতো বসেছিল। সে সম্মানপূর্বক মাথা ঝুঁকিয়ে, যেমন সে শিক্ষামূলক ভিডিওতে দেখেছিল, এবং কথা বলল, সাতো-সান, আমি জাপানি বলতে পারি না, কিন্তু আমি আপনাদের দেশের সংস্কৃতি নিয়ে বছর ধরে পড়াশোনা করেছি। আমি জানি যে জাপানে যা আপনি জানেন না তা স্বীকার করা ততটাই গুরুত্বপূর্ণ যতটা যা আপনি জানেন তা প্রদর্শন করা। আমি বিনম্রভাবে আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাকে এই নথিপত্র পড়া শেখান, আজ নয়, কিন্তু কোনো একদিন। যে নিস্তব্ধতা নেমে এলো তা আগের সবগুলোর থেকে আলাদা ছিল। সুশ্রী নাওমি সাতো ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ওনার চোখে কিছু একটা চকচক করছিল, যা প্রশংসা বা হয়তো আরও কিছু গভীর হতে পারে। ভারতে উনি হালকা সুরে হিন্দিতে বললেন, আমাদের এখানে একটা শব্দ আছে, উদ্যোগ, যার মানে হল অত্যধিক প্রচেষ্টা করা, কখনো হার না মানা, নিজের সব কিছু দেওয়া, যদিও বা ফলাফল অনিশ্চিত হয়। উনি সিংঘানিয়ার দিকে এমন এক অভিব্যক্তিতে তাকালেন যার ফলে সিইও এক পা পিছিয়ে গেল। এই বাচ্চা মেয়েটি এইমাত্র গত 20 বছরে আমার দেখা যে কোনো এক্সিকিউটিভের চেয়ে বেশি উদ্যোগ প্রদর্শন করেছে। ইজাবেল মোরো দাঁড়িয়ে গেল। আমি পুরোপুরি একমত। আমি যা এইমাত্র দেখলাম তা অসাধারণ। হান্স মুলার সম্মতি জানালো, আমি এমন কিছু কখনো দেখিনি। ওমর আল আহমেদ স্ক্রিন থেকে গম্ভীর গলায় হিন্দিতে কথা বলল, সিংঘানিয়া সাহেব, আপনি 1 কোটি টাকার কথা দিয়েছিলেন। বাচ্চাটি 5টির মধ্যে 4টি নথিপত্রের পুরোপুরি অনুবাদ করেছে। আমি বলবো যে ও কথা রেখেছে। সিংঘানিয়া চারদিকে তাকালো। যেসব সহযোগীদের সে আশা করেছিল তারা তার বিরুদ্ধে চলে গিয়েছিল। যে অপমান সে একটা বাচ্চার জন্য পরিকল্পনা করেছিল তা এখন তার নিজের কাঁধে পড়ছিল। এটা অযৌক্তিক। তার বলার স্বর চাপার আগে কাঁপছিল। এটা মজা ছিল। স্বাভাবিকভাবেই আমি একটা ছোট মেয়েকে 1 কোটি টাকা দিতে চলেছি না। একটা মজা? ইজাবেল মোরো ধীরে ধীরে পুনরাবৃত্তি করল, আন্তর্জাতিক লগ্নকারীদের সামনে একটা বাচ্চাকে অপমান করা আপনার কাছে মজাদার মনে হয়, সিংঘানিয়া সাহেব?
এটা আমার কোম্পানি। সিংহানিয়া টেবিলে ঘুষি মারল। আমি ঠিক করি যে কি মজাদার আর কি নয়। বিবেক মেহরা হস্তক্ষেপ করার চেষ্টা করল। সম্ভবত আমাদের একটা বিরতি নেওয়া উচিত। কেউ তোমার মতামত চায়নি। সিংহানিয়া নিজের আইনজীবীর ওপর চিৎকার করল। প্রিয়া ঘরের কেন্দ্রে দাঁড়িয়ে রইল। নথিপত্রগুলো নিজের বুকে চেপে ধরে সে নিজের মায়ের দিকে তাকালো যে দরজার কাছে চুপচাপ কাঁদছিল। গর্ভের চোখের জল ভয়ের সাথে মিশেছিল যে এরপর কি হবে, কারণ সে দুটো সত্যি জানত। সিংহানিয়া এই অপমান ক্ষমা করবে না। এতে কোনো ফারাক পড়ে না যে লগ্নকারীরা কি ভাবল। এতে কোনো ফারাক পড়ে না যে কি ঠিক বা উচিত ছিল। বদলা আসবে। এটা কেবল সময়ের ব্যাপার ছিল। কিন্তু সেই মুহূর্তে যখন দুপুরের সূর্য জানলার কাঁচ ভেদ করে ঘরকে সোনালি আলোয় স্নান করাচ্ছিল, প্রিয়া শর্মা এমন কিছু অর্জন করে নিয়েছিল যা কেউ সম্ভব বলে মনে করেনি। সে একটা রাক্ষসকে টলিয়ে দিয়েছিল, এবং এটা, যদিও সে এখনও জানত না, কেবল শুরু ছিল। কারণ সেই কাঁচ এবং স্টিলের টাওয়ারে অন্য কোথাও অন্য কেউ দেখছিল। কেউ একজন যে এমন গোপন কথা জানত যা সব কিছু বদলে দেবে। এবং সেই কেউ একজন সেটাই পেয়ে গিয়েছিল যা সে বছর ধরে খুঁজছিল। ফলাফল মীরার ভয়ের চেয়েও দ্রুত এলো। সেই রাতেই যখন মা ও মেয়ে শহরের বাইরের এলাকায় তাদের ছোট অ্যাপার্টমেন্টের দিকে হাঁটছিল, মীরার ফোন বাজল। নম্বরটা কোম্পানির ছিল। উত্তর দেওয়ার আগে তার বুক ধড়ফড় করে উঠল। শর্মাজি, অন্য প্রান্তের গলার স্বর ঠান্ডা পেশাদার ছিল। হিউম্যান রিসোর্স বিভাগ থেকে বলছি। আপনাকে জানানো যাচ্ছে যে সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই। আপনি কাল এসে আপনার পাওনা নিয়ে যেতে পারেন। এর আগে যে মীরা উত্তর দিতে পারত, কল কেটে গেল। প্রিয়া দেখল যে তার মায়ের মুখ কিভাবে ভেঙে পড়ল, চোখের জল কিভাবে বইতে লাগল, তার কাঁধ একটা অদৃশ্য কিন্তু ভারী ওজনের নিচে কিভাবে ঝুলে পড়ল। মা, প্রিয়া নিজের হাত বাড়াল। কিছু বলো না। মীরা ফিসফিস করল, প্লিজ, এখন নয়। তারা বাকি রাস্তা চুপচাপ হাঁটল, একটা নিস্তব্ধতা যা যে কোনো শব্দের চেয়ে বেশি ভারী ছিল। প্রিয়া অনুভব করল যে প্রতিটি পদক্ষেপের সাথে তার গলায় দলা পাকিয়ে আসছে। সেই সব কিছু করেছিল। তার সাহসিকতার মুহূর্ত তার পরিবারের আয়ের একমাত্র উৎস নষ্ট করে দিয়েছিল। অ্যাপার্টমেন্ট নিজের সাধারণ অন্ধকারের সাথে তাদের স্বাগত জানাল। মীরা আলো জ্বালাল না। সে খাবার টেবিলের একমাত্র চেয়ারে বসে পড়ল এবং নিজের মাথা নিজের দুই হাতের মধ্যে ফেলে দিল। 15 বছর, সে বিড়বিড় করল। ওখানে কাজ করতে করতে 15 বছর, সব কিছু সহ্য করে, আর একদিনে সব শেষ হয়ে গেল। মা, আমি চাইনি। আমি জানি তুমি চাওনি। মীরা প্রথমবার নিজের গলা চড়াল। তার চোখ কান্না এবং আরও কিছুর সাথে চকচক করছিল। কিছু একটা যা প্রিয়া তার মধ্যে কখনো দেখেনি। হতাশা। কিন্তু এখন আমাদের কাছে কিচ্ছু নেই প্রিয়া। তুমি কি বুঝতে পারছ? কিচ্ছু নেই। ভাড়ার তারিখ 2 সপ্তাহ আসছে। আমার কাছে কোনো সঞ্চয় নেই। আমার কাছে কোনো অন্য চাকরি অপেক্ষা করছে না। আমরা কি করব? প্রিয়ার কাছে কোনো উত্তর ছিল না। সে ছোট ঘরটার মাঝখানে দাঁড়িয়ে রইল। অনুভব করছিল যে তার মায়ের প্রতিটি শব্দ তার বুকে বরফের সূচের মতো বিঁধছে। আমার চুপ থাকা উচিত ছিল। সে শেষে বলল, আমার উচিত ছিল তাদের আমার মজা ওড়াতে দেওয়া। এবং ব্যাস। মীরা গভীর শ্বাস নিল। নিজের সংযম ফিরে পাওয়ার চেষ্টা করছিল। না বেটি, তুমি যা করেছ তা সাহসী ছিল। তা অবিশ্বাস ছিল। কিন্তু এই দুনিয়ায় সাহসীরা সবসময় জেতে না। কখনো কখনো শক্তিশালী লোকেরা কেবল তাদের পিষে দেয় যারা তাদের চ্যালেঞ্জ করার সাহস করে। এটা উচিত নয়। না, এটা নয়। নিস্তব্ধতা আগের চেয়ে বেশি ভারী হয়ে ফিরে এলো। প্রিয়া নিজের মায়ের কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল। মীরা নিজের মেয়ের কাঁধে ফুঁপিয়ে কেঁদে উঠল। ঘণ্টার পর ঘণ্টা চেপে রাখা সব ভয় এবং হতাশাকে বাইরে বের করে দিল। সততার সাথে বলতে গেলে বছরের বছর ধরে। আমরা কোনো সমাধান খুঁজব, প্রিয়া ফিসফিস করল। আমি জানি না কিভাবে, কিন্তু আমরা করব। আমি কথা দিচ্ছি। মীরা উত্তর দিল না, শুধু কাঁদতে থাকল। পরের দিনগুলো প্রিয়ার মনে ছিল। সেগুলো সবচেয়ে কঠিন ছিল। মীরা রোজ সূর্য ওঠার আগে বেরিয়ে যেত, যে কোনো জায়গায় কাজের খোঁজে যেখানে তাকে গ্রহণ করা হবে। রেস্তোরাঁ, দোকান, সাফাই অফিস। কিন্তু প্রতিটি দরজা একই উত্তরের সাথে বন্ধ হয়ে যেত। কোনো খালি নেই। যা মীরা জানত না তা হল রাঘব সিংহানিয়া ফোন করেছিল। সে নিজের প্রভাবের ব্যবহার এটা নিশ্চিত করার জন্য করেছিল যে শহরের কোনো কোম্পানি যেন সেই মহিলাকে চাকরি না দেয় যে সেই বাচ্চা মেয়েটিকে বড় করেছে, যে তাকে অপমান করেছিল। এটা তার বদলার পদ্ধতি ছিল। শান্ত, কারাকার, নির্মম।
প্রিয়া স্কুলে যেতে থাকল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। সে ক্লাসের সময় জানলার বাইরে দেখত, নিজের মায়ের কথা ভাবত, যে রোদে হাঁটছিল, যেই দরজাগুলো ধাক্কা দিচ্ছিল, যা কখনো খুলল না। প্রিয়া শর্মা, তুমি কি মনোযোগ দিচ্ছ? শিক্ষিকার গলার স্বর তাকে তার ভাবনা থেকে বাইরে বের করে আনল। ক্লাসের সব চোখ তার উপর ছিল। হ্যাঁ টিচার, ক্ষমা করবেন। তো তুমি কি আমাকে সেই প্রশ্নের উত্তর বলতে পারো যা আমি এইমাত্র জিজ্ঞেস করেছি? প্রিয়ার জানা ছিল না যে প্রশ্নটা কি ছিল, কিন্তু তার মস্তিষ্ক দ্রুত কাজ করল। সে ব্ল্যাকবোর্ড দেখল, অঙ্কের সমীকরণের নম্বর দেখল এবং সেকেন্ডের মধ্যে উত্তরের হিসাব করল। ৪২। টিচার? শিক্ষিকা অবাক হয়ে চোখের পাতা ফেললেন। সঠিক, কিন্তু ক্লাসে বেশি উপস্থিত থাকার চেষ্টা করো মিস শর্মা। প্রিয়া মাথা নাড়াল, কিন্তু তার মন আগেই বিচলিত হয়ে পড়েছিল। তাকে নিজের মায়ের সাহায্য করার কোনো রাস্তা খোঁজার দরকার ছিল। তাকে সেই জিনিসটা ঠিক করার দরকার ছিল যা সে সৃষ্টি করেছিল। বরখাস্ত করার ১ সপ্তাহ পর পরিস্থিতি গুরুতর ছিল। ফ্রিজ প্রায় খালি ছিল, বিল না মিটিয়ে জমা হচ্ছিল এবং মীরার কাশি শুরু হয়েছিল। একটা গভীর এবং উদ্বেগজনক শব্দ, যা প্রতি রাতে খারাপ হতে থাকত। এটা কেবল একটা সর্দি, সে বলতো যখন প্রিয়া জিজ্ঞেস করত, চিন্তা করো না। কিন্তু প্রিয়া চিন্তা করত। সে দেখতে পাচ্ছিল যে তার মা কিভাবে দুর্বল হচ্ছিল, তার চোখের নিচে কালো দাগ কিভাবে বাড়ছিল। প্রতিদিন যা চাকরি ছাড়া কাটত, তা কিভাবে তার কিছু আশা কেড়ে নিচ্ছিল। তখনই প্রিয়া একটা সিদ্ধান্ত নিল। সে তার মায়ের ঘুমানোর অপেক্ষা করল এবং তাদের পুরনো কম্পিউটার চালু করল। ইন্টারনেট কানেকশন ধীর ছিল, কিন্তু কাজ করত। সে অনলাইনে অনুবাদ চাকরির খোঁজ শুরু করে দিল, এমন পরিষেবা যেখানে লোকেরা নথিপত্রের অনুবাদের জন্য টাকা দিত। তার কাছে কোনো শংসাপত্র ছিল না, কোনো যোগ্যতা ছিল না। তার কাছে তার ভাষাগুলো এবং তার দৃঢ় সংকল্প ছাড়া আর কিছুই ছিল না। সে এক মিথ্যা নামে একটা অ্যাকাউন্ট তৈরি করল। সে নিজের নাম ব্যবহার করতে পারত না। সে নাবালিকা ছিল এবং নিয়ম তাকে কাজ করার অনুমতি দিত না। কিন্তু নিয়ম তার মাকে খাওয়াত না, নিয়ম ভাড়া মেটাত না। তার প্রথম কাজ ছোট ছিল, একটা রেস্তোরাঁ মেনু হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করা। তারা খুব কম টাকায় দিত, কিন্তু প্রিয়া এটাকে সেই একই সমর্পণের সাথে করল যা সে সিংহানিয়ার মিটিং রুমে দিয়েছিল। যখন গ্রাহক একটা ইতিবাচক পর্যালোচনা দিল, তখন কিছু বদলে গেল। অন্য গ্রাহকরা তার সাথে যোগাযোগ করতে শুরু করে দিল। আইনি নথিপত্র, ব্যবসায়িক চিঠি, গুরুত্বপূর্ণ ইমেল। প্রতিটি কাজ আগেরটার চেয়ে বেশি জটিল ছিল, কিন্তু প্রিয়া থামল না। সে গভীর রাত পর্যন্ত কাজ করত, যখন তার মা ঘুমাত। সে স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠত। সে খুব কম ঘন্টা ঘুমাত, কিন্তু সে যে টাকায় রোজগার করত তা সোজা একটা অ্যাকাউন্টে যেত, যা সে এক প্রতিবেশীর ধার নেওয়া নথিপত্রের সাথে খুলতে সক্ষম হয়েছিল, যে তার মায়ের কাছে ঋণী ছিল। সপ্তাহ পেরিয়ে গেল। মীরা এমন পরিবর্তন দেখছিল যা সে ব্যাখ্যা করতে পারছিল না। ফ্রিজে খাবার ছিল, বিল মেটানো হয়েছে বলে মনে হতো। কিন্তু যখন সে জিজ্ঞেস করত, তখন প্রিয়া শুধু এটাই বলতো যে সে রাস্তায় কয়েন পেয়েছে বা এক প্রতিবেশী তাদের মুদিখানার জিনিস দিয়েছে। প্রিয়া মীরা এক রাতে তার মুখোমুখি হল। আমাকে সত্যি বলার দরকার আছে, এই টাকা কোথা থেকে আসছে? প্রিয়া ইতস্তত করল। সে নিজের মায়ের কাছে মিথ্যা বলা ঘৃণা করত, কিন্তু সে এটাও জানত যে যদি সে তাকে সত্যি বলতো, তবে মীরা তাকে চালিয়ে যেতে বারণ করত। আর তখন তারা কি খেত? আমি ছোটখাটো কাজ করছি, সে শেষে বলল। সহপাঠীদের হোমওয়ার্কে সাহায্য করছি। খারাপ কিছু না মা, আমি কথা দিচ্ছি। মীরা তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকল। তার মায়ের চোখ জানত যে আরও কিছু আছে, কিন্তু তারা এটাও জানত যে তার মেয়ে একমাত্র উপায়ে সাহায্য করার চেষ্টা করছিল যা সে জানত। আমাকে কথা দাও যে তুমি বিপজ্জনক কিছু করছো না। আমি কথা দিচ্ছি। এটা একটা আধা খেচোড়া প্রতিশ্রুতি ছিল। ক্লান্ত হওয়া পর্যন্ত কাজ করা বিপজ্জনক ছিল। কাজ করার জন্য নিজের বয়স নিয়ে মিথ্যা বলা অবৈধ ছিল, কিন্তু প্রিয়া নিজেকে বুঝিয়ে নিল যে এটা জরুরি ছিল। উদ্দেশ্য উপায়কে সঠিক প্রমাণ করে। সে কতটা ভুল ছিল। ফোন বরখাস্ত করার ১ মাস পর এলো। প্রিয়া ক্লাসে ছিল যখন প্রিন্সিপাল গম্ভীর অভিব্যক্তির সাথে ঘরে এলো। প্রিয়া শর্মা, তোমাকে আমার সাথে আসার দরকার আছে। যেই প্রিয়া উঠে দাঁড়ালো, ক্লাসে ফিসফিসানি ভরে গেল। সে প্রিন্সিপালের পিছনে করিডর দিয়ে হাঁটল, যা হঠাৎ দীর্ঘ, বেশি বিপজ্জনক মনে হচ্ছিল। প্রিন্সিপালের অফিসে ২ জন লোক অপেক্ষা করছিল, একজন পুরুষ এবং একজন মহিলা। দুজনের মুখেই পেশাদার ভাব ছিল, যা কিছু বলছিল না। প্রিয়া,
এরা শিশু সুরক্ষা বিভাগ থেকে এসছে প্রিন্সিপাল বোঝালো। এদের তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। না, প্রিয়ার বুক ফেটে গেল। মিস শর্মা, লোকটি একটি নিরপেক্ষ কণ্ঠে কথা বলল। আমরা আপনার পারিবারিক পরিস্থিতি সম্পর্কে একটি বেনামি রিপোর্ট পেয়েছি। এতে দাবি করা হয়েছে যে আপনি অবৈধভাবে কাজ করছেন এবং আপনার মায়ের কাছে আপনাকে সাহায্য করার মতো কোনো কর্মসংস্থান বা উপায় নেই। এটা সত্যি নয়, প্রিয়া শুরু করেছিল। আমাদের কাছে এমন নথিপত্রও এসেছে যা ইঙ্গিত দেয় যে আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য মিথ্যা পরিচয় ব্যবহার করেছেন। মহিলাটি যোগ করলেন, এটা কি সত্যি? প্রিয়া অনুভব করল যে তার চারপাশের পৃথিবীটা থমকে যাচ্ছে। কেউ একজন তার বিরুদ্ধে অভিযোগ করেছিল, এমন কেউ যে জানত সে ঠিক কী করছিল। সিংহানিয়া, এটা নিশ্চয়ই ওই লোকটাই হবে। তার মায়ের বরখাস্তের মাধ্যমে তার প্রতিশোধ শেষ হয়নি। সে অপেক্ষা করছিল, সে নজর রেখেছিল এবং এখন সে সেখানে আঘাত করছে যেখানে সবচেয়ে বেশি ব্যথা লাগে। আমাদের আপনার মায়ের সাথে কথা বলা দরকার, লোকটি চালিয়ে গেল, এবং আমরা যা পাবো তার ভিত্তিতে আমাদের বিকল্প হেফাজত, কাস্টাডি বিকল্পগুলি বিবেচনা করতে হতে পারে। বিকল্প হেফাজত। প্রিয়ার মনে হলো যে তার ফুসফুস থেকে বাতাস বেরিয়ে গিয়েছে। আপনি আমাকে আমার মায়ের থেকে আলাদা করতে চান? কেউ তা চায় না, মহিলাটি বলল, কিন্তু তার কণ্ঠস্বর আশ্বস্ত করার মতো ছিল না। আমরা শুধু এটা নিশ্চিত করতে চাই যে আপনি নিরাপদ পরিবেশে আছেন। আমার মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষ। প্রিয়া চোখের জল আটকাতে তার সমস্ত ইচ্ছাশক্তি ব্যবহার করল। তিনি আমার জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন, সবকিছু। আর যদি আমি ভুল করে থাকি তবে তা তাদের সাহায্য করার জন্য ছিল, তারা আমাকে বাধ্য করেননি বলে নয়। আমরা বুঝি এটি একটি কঠিন পরিস্থিতি, লোকটি বলল, কিন্তু আমাদের পদ্ধতি অনুসরণ করতে হবে। মীরা ৩০ মিনিট পরে স্কুলে পৌঁছাল। যখন সে অফিসে এলো এবং কর্মকর্তাদের দেখল, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। যখন সে অভিযোগগুলো শুনল, তখন তার চোখ জলে ভরে গেল। যখন সে বুঝল যে তারা তার মেয়েকে তার কাছ থেকে কেড়ে নিতে পারে, তখন তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। প্লিজ, সে ভাঙ্গা গলায় মিনতি করল। আমার মেয়ে শুধু আমাকে সাহায্য করার চেষ্টা করছিল। ভুল আমার, পুরো ভুল আমার। আমাকে শাস্তি দাও, ওকে নয়। শর্মাজি, আমরা কাউকে শাস্তি দেবার জন্য এখানে আসিনি, মহিলাটি বলল। আমরা এখানে পরিস্থিতি মূল্যায়ন করতে এসেছি। পরিস্থিতি হলো এই যে আমি অন্যায়ভাবে আমার চাকরি হারিয়েছি। মীরা প্রথমবারের মতো গলা চড়াল। আমাকে বের করে দেওয়া হয়েছে কারণ আমার মেয়ে নিজেকে ওই কোম্পানির সবচেয়ে শক্তিশালী লোকটির চেয়ে বেশি বুদ্ধিমান প্রমাণ করেছিল, এবং তারপর থেকে সেই লোকটি আমাদের জীবন ধ্বংস করার প্রতিশ্রুতি নিয়েছে। তদন্ত তার হওয়া উচিত, আমাদের নয়। শর্মাজি, আমরা বুঝি যে আপনি বিরক্ত। আপনারা কিছুই বোঝেন না। মীরা এখন ফুপিয়ে কাঁদছিল। আপনারা বোঝেন না রাস্তায় কাজের খোঁজে হাঁটা কেমন লাগে যখন আপনার মেয়ে ক্ষুধার্ত থাকে। আপনারা বোঝেন না নিজের সন্তানকে আমাদের বাঁচানোর চেষ্টায় রাত জেগে কাজ করতে দেখা কেমন লাগে। আপনারা কিছুই বোঝেন না। প্রিয়া তার মায়ের কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল। তারা দুজনেই এখন কাঁদছিল, একে অপরের সাথে লেপ্টে ছিল, যেন পৃথিবী তাদের আলাদা করার চেষ্টা করছে। এবং এক অর্থে এটাই সত্যি ছিল। আমাদের আপনাদের বাড়িতে যেতে হবে, লোকটি শেষ পর্যন্ত বলল, এবং আমরা প্রিয়ার আলাদা সাক্ষাৎকার নিতে চাই। এটি একটি সাধারণ প্রক্রিয়া। আপনি আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করবেন না। মীরা একটি লোহার মতো দৃঢ় সংকল্পের সাথে বলল, যা তার চোখের জল ছাপিয়ে আসছিল। এখন কেউ আলাদা করার কথা বলছে না। মহিলাটি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করল। শুধু এখন। মীরা এই শব্দটি এমনভাবে উচ্চারণ করল যেন তা বিষ ছিল। তুমি শুনেছ প্রিয়া? এখন। যেন এটি অনিবার্য, যেন তারা আগে থেকেই সব ঠিক করে রেখেছে। মা, প্রিয়া ফিসফিস করে বলল, সব ঠিক হয়ে যাবে। আমরা প্রমাণ করব যে আমরা একটি পরিবার, যে আমরা একে অপরের দেখাশোনা করি। তারা সত্যটা দেখতে পাবে। সত্য? মীরা তিক্ততার সাথে বিড়বিড় করল। সত্য এই যে গরিবদের কাছে সত্য থাকে না, আমাদের কাছে কেবল সেই গল্পটি থাকে যা ধনীরা আমাদের সম্পর্কে বলার সিদ্ধান্ত নেয়। আলাদা সাক্ষাৎকারটি প্রিয়ার জীবনের সবচেয়ে দীর্ঘ 1 ঘন্টা ছিল। তারা তাকে তার মা, তার বাড়ি, তার খাবার, তার স্বপ্ন, তার ভয় সম্পর্কে প্রশ্ন করল। প্রতিটি উত্তর বিশ্লেষণ করা হলো, নোট করা হলো এবং বিচার করা হলো। তোমার মা কি কখনো তোমাকে আঘাত করেছেন? কখনো না। আমার মা পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ। তুমি কি তোমার বাড়িতে নিরাপদ বোধ করো? আমি নিরাপদ বোধ করি, কারণ আমি তার সাথে আছি। তুমি অনলাইন কাজ কেন শুরু করেছিলে? প্রিয়া উত্তর দেওয়ার আগেই ইতস্তত করল। সে জানত যে সত্যটা বিষয়টিকে আরও খারাপ করে দিতে পারে, কিন্তু সে এটাও জানত যে মিথ্যা তাকে এখানে নিয়ে এসেছে। কারণ আমার মা কাজ খুঁজতে খুঁজতে অসুস্থ হয়ে পড়ছিলেন, যা তিনি পাচ্ছিলেন না, কারণ আমাদের কাছে খাওয়ার মতো কিছু ছিল না। কারণ আমিই একমাত্র ছিলাম যে কিছু করতে পারত, এবং ভাষাই একমাত্র জিনিস যা আমার কাছে আছে। তুমি কি জানতে যে এটা অবৈধ ছিল? আমি জানতাম যে এটা জরুরি ছিল।
কর্মকর্তাটি তাকে অনেকক্ষণ ধরে দেখল। তার চোখে এমন কিছু ছিল যা প্রিয়া বুঝতে পারছিল না, করুণা নাকি ন্যায় বিচার। প্রিয়া, তুমি কি জানো তোমার পরিবারের ব্যাপারে বেনামি রিপোর্ট কে দিয়েছে? আমার মনে হয় জানি। কে? রাঘব সিংহানিয়া, যে লোকটি আমার মাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, যে লোকটি আমাকে নথি অনুবাদ করার জন্য 1 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারপর যখন আমি তা করলাম তখন আমাকে উপহাস করেছিল। কর্মকর্তাটি নোট নিলেন। এটি একটি গুরুতর অভিযোগ। এটা সত্যি। যখন অবশেষে তাদের দেখা করার অনুমতি দেওয়া হলো, তখন মা ও মেয়ে একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরল যেন তারা বহু বছর পর মিলল। তারা আমাদের আলাদা করবে না, প্রিয়া তার মায়ের কানে ফিসফিস করে বলল। আমি তাদের অনুমতি দেব না। আমার সাহসী মেয়ে, মীরা তার কপালে চুমু খেল। আমার ছোট যোদ্ধা। কিন্তু যখন তারা স্কুল থেকে বেরিয়ে এলো, তখন তাদের কেউ রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা গাড়িটি বা সেই লোকটিকে খেয়াল করেনি যে একটি তৃপ্ত হাসির সাথে তাদের দেখছিল। বিবেক মেহরা জানলার কাঁচ নামিয়ে তার ফোনে একটি নম্বর ডায়াল করল। সিংহানিয়া সাহেব, সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হয়েছে। কর্মকর্তারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন। এটা শুধু সময়ের ব্যাপার যে বাচ্চাটি হেফাজত ব্যবস্থায় চলে যাবে। সিংহানিয়ার গলা লাইনের ওপার থেকে তৃপ্ত শোনাল। খুব ভালো। কেউ আমাকে অপমান করে পার পাবে না, একেবারেই কেউ নয়। মায়ের কি করবেন? সে তো আগেই ধ্বংস হয়ে গিয়েছে। চাকরি নেই, টাকা নেই এবং খুব শীঘ্রই মেয়েও নেই। আপাতত এটাই যথেষ্ট শাস্তি। আর যদি কেউ আমাদের সংশ্লিষ্টতার কথা জানতে পারে? সিংহানিয়া মৃদু হাসল। দেশের সবচেয়ে শক্তিশালী পুরুষদের একজনের কর্মকাণ্ড সম্পর্কে একজন ঝাড়ুদারের কথা কে বিশ্বাস করবে? কেউ না। এটাই ক্ষমতার বিশেষাধিকার। বিবেক, আমরা যা চাই তা করতে পারি এবং দুনিয়া শুধু অন্যদিকে তাকিয়ে থাকে। কল কেটে গেল। বিবেক ইঞ্জিন চালু করল এবং চলে গেল, পিছনে এক মা ও মেয়েকে ফেলে রেখে, যারা একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে একে অপরকে জড়িয়ে ধরে হাঁটছিল। কিন্তু তারা দুজনেই যা জানত না তা হল অন্য কেউ সেই কথোপকথন শুনছিল। কেউ একজন যে কয়েক মাস আগে বিবেকের ফোনে একটি আড়ি পাতার যন্ত্র লাগিয়েছিল, ঠিক এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। এমন কেউ যে রাঘব সিংহানিয়ার সমস্ত গোপন কথা জানত, এবং সেই কেউটি এই মাত্র কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সিংহানিয়া টাওয়ারের ছায়ায় এক তুফান আসতে চলেছিল, এবং যখন তা আসবে তখন কিছুই আগের মতো থাকবে না। শেঠজি অশোক মালহোত্রা ৭৩ বছর বয়সে একটি মৌলিক সত্য শিখেছিলেন। প্রকৃত ক্ষমতা চিৎকারে নয়, বরং নীরবতায় পরিমাপ করা হয়। শহরের কেন্দ্রে একটি বেনামি বাড়িতে নিজের ব্যক্তিগত অফিসে বসে তিনি বিবেক মেহরা এবং রাঘব সিংহানিয়ার মধ্যে কথোপকথনের রেকর্ডিং তৃতীয়বার শুনছিলেন। প্রতিটি শব্দ সেই সন্দেহকে নিশ্চিত করছিল যা তার বহু বছর ধরে ছিল। তার ভাগ্নে একটি রাক্ষসে পরিণত হয়েছে। কারণ হ্যাঁ, রাঘব সিংহানিয়া তার ভাগ্নে ছিল, তার ছোট বোনের ছেলে, যাকে অশোক নিজের মনে করে বড় করেছিলেন যখন তার বোন এমন এক রোগে মারা গিয়েছিলেন যা ডাক্তাররা কখনো ব্যাখ্যা করতে পারেননি। তিনি তাকে শিক্ষা, সুযোগ, যোগাযোগ দিয়েছিলেন। তিনি তাকে ব্যবসা সম্পর্কে সবকিছু শিখিয়েছিলেন এবং রাঘব প্রতিটি পাঠকে নিষ্ঠুরতার সাম্রাজ্য গড়ার কাজে লাগিয়েছিল। অশোক সাহেব, তার সহকারী আশার কণ্ঠস্বর তার চিন্তায় বাধা দিল। আপনার অনুরোধ করা তদন্ত সম্পন্ন হয়েছে। আশা ডেস্কে একটি মোটা ফাইল রাখল। সে একজন মধ্যবয়সী মহিলা ছিল, বিচক্ষণ ও দক্ষ। সে অশোকের জন্য কয়েক দশক ধরে কাজ করছিল এবং সে এমন রহস্য জানত যা সরকারকে ফেলে দিতে পারত। তুমি বাচ্চাটির সম্পর্কে কি পেলে? অশোক উপরে না তাকিয়েই জিজ্ঞেস করল। প্রিয়া শর্মা, চমৎকার ছাত্রী, সব স্তরে সঠিক গ্রেড, 5টি ভাষায় অনর্গল কথা বলতে পারে। তার মা মীরা শর্মা সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসে 15 বছর কাজ করেছেন, যতক্ষণ না 1 মাস আগে তাকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে। আর বেনামি অভিযোগ? আমরা উৎস খুঁজে বের করেছি। এটি একটি ডিসপোজেবল ফোন থেকে করা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন টাওয়ার কলটিকে সিংহানিয়া টাওয়ারের ভেতরে, বিশেষ করে আইনি অফিসের ফ্লোরে শনাক্ত করেছে। বিবেক, অশোক নামটিকে এমনভাবে বিড়বের করে বলল যেন তা বিষ। আরও কিছু আছে, আশা চালিয়ে গেল। মা অসুস্থ। এটি একটি সাধারণ কাশি হিসেবে শুরু হয়েছিল, কিন্তু আরও খারাপ হয়েছে। কমিউনিটি হাসপাতালের আমাদের যোগাযোগকারীরা জানিয়েছেন যে তারা গত 2 সপ্তাহে 3 বার ফ্রি ক্লিনিকে গিয়েছেন। ডাক্তারদের সন্দেহ তীব্র ব্রঙ্কাইটিস, সম্ভবত নিউমোনিয়ার দিকে যাচ্ছে। তাদের এমন ওষুধ দরকার যা তিনি কিনতে পারছেন না। অশোক তার চোখ বন্ধ করল।
বৃষ্টির মধ্যে কাজের খোঁজে হাঁটা অসুস্থ মীরার ছবি ভেসে উঠল, যখন তার মেয়ে তাদের সাহায্য করার জন্য রাত জেগে কাজ করছিল। এটি তাকে অপরাধ বোধের এক যন্ত্রণা দিল। তিনি সেই রাক্ষসকে তৈরি করেছিলেন যে এই জীবনগুলোকে ধ্বংস করছিল। শিশু সুরক্ষা মামলার কি হল? 1 সপ্তাহের মধ্যে শুনানি নির্ধারিত আছে। যদি মূল্যায়নকারী এটি নির্ধারণ করেন যে বাড়িটি অনুপযুক্ত, তবে প্রিয়াকে তার মায়ের হেফাজত থেকে সরিয়ে সিস্টেমে রাখা হবে। আর মূল্যায়নকারী? সেখানে একটি মজার ব্যাপার আছে। আশা আরেকটি নথি বের করল। নিযুক্ত কর্মকারীদের একজন রোহিত পারিখের সিংহানিয়া হোল্ডিংসের সহযোগী সংস্থাগুলির সাথে আর্থিক সম্পর্ক আছে। সে মাসিক পেমেন্ট পায়, যা পরামর্শ ফি হিসেবে দেখানো হয়েছে, কিন্তু কোনো পরিষেবা প্রদানের কোনো প্রমাণ নেই। একটি গোপন ঘুষ। অশোক ধীরে ধীরে মাথা নাড়ল। রাঘব মূল্যায়নকারীকে কিনে নিয়েছে। তাই মনে হচ্ছে রায় সম্ভবত আগেই ঠিক হয়ে গিয়েছে। অশোক নিজের চেয়ার থেকে উঠলেন এবং জানলার দিকে এগিয়ে গেলেন। সেখান থেকে তিনি দূরে সিংহানিয়া টাওয়ারকে ঝকমক করতে দেখতে পাচ্ছিলেন। এমন একজন মানুষের অহংকারের স্মৃতিস্তম্ভ যার কোনো বিবেক ছিল না। বছরের পর বছর ধরে অশোক ছায়া থেকে সব দেখেছেন। তিনি কয়েক দশক আগে সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংস প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু যখন তার শরীর খারাপ হতে শুরু করল তখন তিনি অবসর নিলেন। সবকিছু নিজের ভাগ্নের হাতে ছেড়ে দিলেন। এটি তার সবচেয়ে বড় ভুল ছিল। রাঘব কোম্পানিকে বদলে দিয়েছিল, তাকে বড়, ধনী, আরও শক্তিশালী করে তুলেছিল, কিন্তু সে তাকে দুর্নীতিগ্রস্তও করে তুলেছিল। কর্মকর্তাদের ঘুষ, প্রতিযোগীদের ধ্বংস করা, শ্রমিকদের শোষণ এবং এখন শুধু নিজের অহংকারে আঘাত করার মতো সাধারণ অপরাধের জন্য এক মা ও তার মেয়ের ওপর নিপীড়ন। আশা, অশোক না ফিরেই কথা বলল, আমাকে তোমার জন্য কিছু করার দরকার আছে। আপনি যা আদেশ দেবেন। আমি ওই বাচ্চাটির সাথে দেখা করতে চাই, প্রিয়া শর্মার সাথে। প্রিয়া স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন সে দেখল কেউ তার পিছু নিচ্ছে। এটি স্পষ্ট ছিল না, যেই হোক না কেন সে দূরত্ব বজায় রাখতে জানত। কিন্তু প্রিয়া গত কয়েক সপ্তাহে এক তীক্ষ্ণ সহজাত জ্ঞান তৈরি করে ফেলেছিল। ক্রমাগত বিপদে থাকার ফলে মানুষের এমনটা হয়। সে তার গতি বাড়িয়ে দিল, পিছু নেওয়া লোকটিও গতি বাড়িয়ে দিল। তার বুক দ্রুত ধড়ফড় করতে লাগল। এটি সিংহানিয়ার পাঠানো কেউ হবে, তার নিষ্ঠুর খেলায় আরও একটি চাল। সে দৌড়ানোর কথা ভাবল, কিন্তু তার পা খুব কাঁপছিল। প্রিয়া শর্মা, এক মহিলার কণ্ঠস্বর তাকে ডাকল। সে হঠাৎ ঘুরে দেখল একজন মধ্যবয়সী মহিলা হাত দুটো পরিষ্কারভাবে উঁচু করে দেখাচ্ছেন যে তিনি কোনো বিপদ নন। আপনি কে? প্রিয়া এক ধাপ পিছিয়ে গেল। আমার নাম আশা। আমি তোমাকে আঘাত করতে আসিনি, আমি তোমাকে সাহায্যের প্রস্তাব দিতে এসেছি। সাহায্য? প্রিয়া তিক্ততার সাথে হাসল। শেষ যে ব্যক্তি সাহায্যের প্রস্তাব দিয়েছিল সে আমাদের কর্মকর্তাদের কাছে রিপোর্ট করে দিয়েছে। আমি তোমার অবিশ্বাস বুঝতে পারছি, কিন্তু কেউ একজন আছেন যিনি তোমার সাথে দেখা করতে চান। এমন কেউ যিনি জানেন রাঘব সিংহানিয়া তোমার আর তোমার মায়ের সাথে কি করেছেন। এমন কেউ যিনি সত্যিই তোমাকে সাহায্য করতে পারেন। কে? তার নাম শেঠজি অশোক মালহোত্রা। তিনি সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসের আদি মালিক ছিলেন। প্রিয়া চোখের পলক ফেলল। আদি মালিক? কিন্তু সিংহানিয়া? রাঘব তার ভাগ্নে। অশোক কয়েক দশক আগে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন এবং যখন তিনি অবসর নেন তখন তা হস্তান্তর করেন। কিন্তু তিনি কখনো কল্পনা করেননি যে সে একে কিসে পরিণত করবে। আর তিনি আমাদের সাহায্য কেন করতে চাইবেন? আশা তাকে করুণা ও দৃঢ় সংকল্পের মিশ্রণের সাথে দেখল। কারণ তিনি বছরের পর বছর ধরে নিজের ভাগ্নের নিষ্ঠুরতাকে কিছু না করে ছায়া থেকে দেখেছেন। কারণ তিনি দেখেছেন সে তোমার সাথে ওই মিটিং রুমে কি করেছে এবং ওই লোকটির সাথে রক্ত শেয়ার করতে তার লজ্জা অনুভব হয়েছে। আর কারণ তিনি বিশ্বাস করেন যে তোমার কাছে এমন কিছু আছে প্রিয়া, যা তিনি অনেক আগে হারিয়ে ফেলেছেন। কি জিনিস? শক্তিশালী মানুষের মোকাবিলা করার সাহস। সাক্ষাৎকারটি সেই বিকেলেই শহরের কেন্দ্র থেকে দূরে একটি ছোট ক্যাফেতে হল। প্রিয়া একটি পাবলিক প্লেসে জোর দিয়েছিল এবং অশোক কোনো আপত্তি ছাড়াই তা মেনে নিয়েছিলেন। যখন সে তাকে ভেতরে আসতে দেখল তখন প্রিয়া অবাক হয়ে গেল। সে কোনো দাপুটে ভয়ঙ্কর ব্যক্তির আশা করছিল। এর পরিবর্তে সে একজন ধীর গতির, ক্লান্ত কিন্তু দয়ালু চোখের এবং এমন হাসির এক বৃদ্ধকে দেখল যা আসল মনে হচ্ছিল। আমার সাথে দেখা করার জন্য ধন্যবাদ। অশোক ধীরগতিতে তার সামনে বসলেন। আমি জানি সিংহানিয়ার সাথে যুক্ত কারোর ওপর তোমার ভরসা করার কোনো কারণ নেই। আমার নেই, প্রিয়া নিশ্চিত করল। কিন্তু আমার কাছে বেশি বিকল্পও নেই। সোজাসুজি কথা, এটা আমার পছন্দ। অশোক ওয়েটারকে 2টি গরম চায়ের অর্ডার দিলেন। এর আগে যে তিনি চালিয়ে যেতেন, তুমি কি জানো আমি কে? আপনার সহকর্মী আমাকে বুঝিয়েছিলেন।
আপনি কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন, সিংহানিয়া আপনার ভাগ্নে। তার থেকেও বেশি আমি তাকে বড় করেছি। যখন আমার বোন মারা গেল তখন রাঘব মাত্র ৮ বছরের ছিল। আমি তাকে আমার বাড়িতে নিয়েছিলাম, তাকে শিক্ষিত করেছি, তাকে সব দিয়েছি যা আমার কাছে ছিল। আমি ভেবেছিলাম আমি একজন ভালো মানুষ তৈরি করছি। আপনি খুব ভুল ছিলেন। অশোক দীর্ঘশ্বাস ফেললেন। ক্ষমতা আসলে প্রকাশ করে যে আমরা কে, এবং রাঘব এমন কিছু প্রকাশ করেছে যা আমি দেখতে চাইনি। নিষ্ঠুরতা, সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, যাকে সে ছোট মনে করে তার প্রতি ঘৃণা। আপনি আগে কিছু কেন করেননি? প্রশ্নটি অশোককে থাপ্পড়ের মতো লাগল। এটি সেই একই প্রশ্ন ছিল যা তিনি প্রতি রাতে নিজেকে করতেন। কাপুরুষতা, তিনি স্বীকার করলেন। লজ্জার অস্বীকার। আমি নিজেকে বুঝিয়েছিলাম যে এগুলো গুজব, অতিরঞ্জিত কথা, যে বাচ্চাটিকে আমি বড় করেছি সে এত খারাপ হতে পারে না। কিন্তু যখন আমি তোমাকে ওই মিটিং রুমে দেখলাম, যখন আমি দেখলাম যে আমার ভাগ্নে ডজন ডজন লোকের সামনে একটি বাচ্চার অপমান করে আনন্দ পাচ্ছে, তখন আমি জানলাম যে আমি আর অন্যদিকে তাকাতে পারবো না। আপনি সেখানে ছিলেন। আমার কাছে কোম্পানির সমস্ত নিরাপত্তা ক্যামেরার অ্যাক্সেস আছে। আমি কখনো পুরোপুরি নিয়ন্ত্রণ ছাড়িনি। এটিই ছিল আমার শেষ নিরাপত্তা, যদিও আমি কখনো ভাবিনি যে আমাকে এটি ব্যবহার করতে হবে। প্রিয়া তথ্যটি বিশ্লেষণ করল। তাহলে আপনি সবকিছু দেখেছেন? সবকিছু। আমি দেখেছি যে তুমি ওই নথিগুলো এমন এক দক্ষতার সাথে অনুবাদ করছিলে যা পেশাদারদের রপ্ত করতে বছরের পর বছর লাগে। আমি দেখেছি যে তুমি এমন একজন মানুষের মোকাবিলা করলে যে তুড়ি মেরে ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। আমি দেখেছি যখন জাপানি নথিটি এলো তখন তোমার সেই জ্ঞান ছিল যে তুমি যা জানো না তা স্বীকার করো, এবং শেখার জন্য জিজ্ঞাসা করার বিনয় তোমার ছিল। তার চোখ কিছুটা ভিজে এলো। আমি একটি অসাধারণ মেয়েকে এমন একজন লোক দ্বারা আবর্জনার মতো ব্যবহার হতে দেখলাম যে তার জুতো পরিষ্কার করারও যোগ্য নয়। গরম চা চলে এলো। প্রিয়া কাপের চারপাশে নিজের হাত রাখল, তাপটা অনুভব করতে লাগল। আপনি আমার কাছে কি চান? সে অবশেষে জিজ্ঞেস করল। আমি তোমার এবং তোমার মায়ের সাহায্য করতে চাই। কিভাবে? অশোক তার জ্যাকেট থেকে একটি খাম বের করলেন। এতে তোমার মায়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা আছে। আমি জানি তিনি অসুস্থ। আমি জানি তাদের এমন ওষুধ দরকার যা তারা কিনতে পারছেন না। প্রিয়া খামটির দিকে তাকালো কিন্তু তা স্পর্শ করল না। আর বদলে কিছু না, কেউ কোনো কিছু বিনামূল্যে দেয় না। অশোক সত্যিকারের প্রশংসার সাথে হাসলেন। তুমি ঠিকই বলেছ, সবকিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে। আমার উদ্দেশ্য হলো মুক্তি। আমি বছরের পর বছর ধরে আমার ভাগ্নেকে জীবন ধ্বংস করার অনুমতি দিয়েছি, যখন আমি চুপচাপ আমার টাকা গুনছিলাম। তোমার সাহায্য করা আমার পাপ মুছে দেবে না, কিন্তু হয়তো আমাকে আরও পাপ করা থেকে আটকাতে পারবে। আরও কিছু আছে, প্রিয়া সরাসরি তার চোখে তাকিয়ে বলল। আপনি কেবল নিজেকে ভালো অনুভব করানোর চেয়েও বেশি কিছু চান। অশোক কিছুক্ষণ চুপ করে থাকলেন। অবশেষে তিনি মাথা নাড়লেন। আমি রাঘবকে আটকাতে চাই, কেবল সে যা তোমার সাথে করেছে তার জন্য নয়, বরং সে যা বছরের পর বছর ধরে করেছে। ঘুষ, কারসাজি, যে জীবনগুলো সে ধ্বংস করেছে। কিন্তু আমি এটা একা করতে পারবো না। আমার কাউকে বিশ্বাস করার দরকার আছে, এমন কেউ যাকে কেনা যাবে না, এমন কেউ যাকে রাঘব কখনো দেখতে পাবে না। আমি? প্রিয়া প্রায় হেসেই ফেলল। আমি একটা বাচ্চা, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো টাকা নেই, আমার কাছে কিছু নেই। তোমার কাছে ওই সব কিছুর চেয়েও বেশি মূল্যবান কিছু আছে। তোমার কাছে সত্য আছে, তোমার গল্প আছে, তোমার দক্ষতা আছে, তোমার সাহস আছে। দুনিয়া ইতিমধ্যেই তোমার কথা শুনতে শুরু করেছে। যে বিনিয়োগকারীরা ওই মিটিংয়ে ছিলেন তারা ওই বাচ্চাটির কথা বলা বন্ধ করেননি, যে সিংহানিয়াকে তারই বোর্ডরুমে অপমান করেছিল। কথা বলো। ইসাবেল মোরো, ফ্রেঞ্চ বিনিয়োগকারী, সিংহানিয়া হোল্ডিংসের সাথে তার সমস্ত আলাপ আলোচনা বাতিল করে দিয়েছেন। ওমার আল আহমেদও একই কাজ করেছেন। হান্স মুলার নিজের অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করছেন। এবং মিসেস নাওমি সাতো একটি জাপানি ব্যবসায়িক ম্যাগাজিনে বংশপরিচয় নির্বিশেষে প্রতিভাকে চেনার গুরুত্বের ওপর একটি নিবন্ধ প্রকাশ করেছেন। প্রিয়া তার বুকে অদ্ভুত কিছু অনুভব করল। আশা, গর্ব, সে নিশ্চিত ছিল না। আর আপনি চান আমি কি করি? আপাতত কিছুই না। আমি শুধু চাই তুমি আমার সাহায্য গ্রহণ করো। তুমি আমাকে তোমার মায়ের চিকিৎসার খরচ মেটাতে দাও। তুমি আমাকে সামনে আসা জিনিস থেকে তোমাকে রক্ষা করতে দাও। সামনে আসা জিনিস? অসুখের অভিব্যক্তি অন্ধকার হয়ে গেল। শিশু সুরক্ষার সেই শুনানি। রাঘব মূল্যায়নকারীদের একজনকে কিনে নিয়েছে। ফলাফল আগে থেকেই ঠিক করা। তারা তোমাকে তোমার মায়ের থেকে আলাদা করে দেবে। প্রিয়ার দুনিয়া থেমে গেল। আপনি এটা কিভাবে জানেন? কারণ আমার সব জায়গায় চোখ আছে,
এবং কারণ আমার দরকার তুমি আমাকে বিশ্বাস করো। প্রিয়া মেজের উপর খামটি দেখল। সে প্রতিরাতে কাশতে থাকা তার মায়ের কথা ভাবল। প্রতিদিন অবস্থা খারাপ হচ্ছিল। সে সেই শুনানির কথা ভাবল যা একটি ঝড়ের মতো ধেয়ে আসছিল। সে সেই সমস্ত বন্ধ হয়ে যাওয়া দরজার কথা ভাবল, সেই সমস্ত মরে যাওয়া আশার কথা। এবং সে এমন কিছু ভাবল যা তার মা সবসময় তাকে বলতেন, যখন তোমার কাছে হারানোর কিছু থাকে না তখন যে কোনো বাড়ানো হাত একটি সেতু হয়। সে খামটি নিল। ঠিক আছে, সে বলল, আমি আপনাকে বিশ্বাস করব, কিন্তু আপনি যদি আমাকে ঠকান, যদি আপনি আমার মায়ের কোনোভাবে ক্ষতি করেন, তবে আমি আপনাকে ধ্বংস করার রাস্তা খুঁজে বের করব। আমি জানি না কিভাবে, কিন্তু আমি করব। অশোক তাকে বিস্ময় ও শ্রদ্ধার মিশ্রণে দেখলেন। আমি জানি, এবং ঠিক এই কারণেই আমি তোমাকে বিশ্বাস করি। সে রাতে যখন প্রিয়া বাড়ি পৌঁছল, তখন সে তার মাকে অন্ধকারে কাঁদতে দেখল। মা! সে তার দিকে দৌড়ে গেল। কি হয়েছে? মীরা একটি দুমড়ানো কাগজ তুলল। এটি শিশু সুরক্ষা বিভাগের একটি অফিসিয়াল চিঠি ছিল। তারা শুনানির তারিখ এগিয়ে এনেছে। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। এটা পরশু। তারা বলছে যে তাদের কাছে এটি প্রমাণ করার পর্যাপ্ত তথ্য আছে যে আমাদের বাড়িটি অনুপযুক্ত। প্রিয়ার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। অশোক বলেছিলেন তার সময় দরকার, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে। মা, আমার কথা শোনো। সে তার মায়ের হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। আমি আজ একজনের সাথে দেখা করেছি, এমন কেউ যে আমাদের সাহায্য করতে চান, এমন কেউ যার কাছে সিংহানিয়ার মোকাবিলা করার শক্তি আছে। কে? সেই লোকটি যিনি তার কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, তার নিজের কাকা। মীরা অবিশ্বাসের সাথে তার দিকে তাকালো। সিংহানিয়ার কাকা? আর তুমি তাকে বিশ্বাস করো? আমি জানি না বিশ্বাস করব কিনা, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। এটাই আমাদের একমাত্র সুযোগ। মীরার কাশি কথোপকথনে বাধা দিল। এটি গভীর ও যন্ত্রণাদায়ক ছিল। আর এবার এর সাথে এমন কিছু এলো যা দেখে প্রিয়ার বুক কেঁপে উঠল। রক্ত। যে রুমালটি তার মা মুখ ঢাকার জন্য ব্যবহার করেছিলেন, তাতে রক্তের দাগ ছিল। মা, এটা কিছু না। মীরা রুমাল লুকানোর চেষ্টা করল। এটা জাস্ট... আমার কাছে মিথ্যা বলো না। প্রিয়া কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল। এটা কবে থেকে হচ্ছে? মীরা উত্তর দিল না। তাকে উত্তর দেওয়ার প্রয়োজনও ছিল না। তার চোখ সবকিছু বলে দিচ্ছিল। আমরা এখনই হাসপাতালে যাচ্ছি। আমরা পেমেন্ট করতে পারবো না। প্রিয়া সেই খামটি বের করল যা অশোক তাকে দিয়েছিলেন। সে ওটা খুলল। ভেতরে এত টাকা ছিল যা তারা বহু বছর দেখেনি। এখন আমরা করতে পারি। কেন্দ্রীয় হাসপাতালের জরুরি বিভাগে যখন ডাক্তাররা মীরাকে পরীক্ষা করছিলেন, তখন প্রিয়া একটি ফোন করল। অশোক সাহেব, আমি প্রিয়া বলছি। আমার মা খুব অসুস্থ, আর তারা শুনানি এগিয়ে এনেছে। এটা পরশু। অন্যদিক থেকে অশোকের কণ্ঠস্বর উদ্বিগ্ন শোনাল। তারা সবকিছু দ্রুত করছে। রাঘবের কোনো সন্দেহ হয়েছে নিশ্চয়ই। আমরা কি করি? এক দীর্ঘ নীরবতা ছিল। তারপর অশোক নতুন দৃঢ় সংকল্পের সাথে কথা বললেন। তৈরি হয়ে নাও প্রিয়া, কারণ আমরা এমন কিছু করতে যাচ্ছি যা আমার ভাগ্নে কখনো আশাও করবে না। আমরা কি সত্যটা বলতে যাচ্ছি? পুরো সত্য, পুরো দুনিয়ার সামনে। হাসপাতালের প্রতীক্ষালয়ে জীবাণুনাশক আর হতাশার গন্ধ ছিল। প্রিয়া সারা রাত একটি প্লাস্টিকের চেয়ারে বসে কাটিয়েছে। ঘড়ির কাঁটা নড়তে দেখছিল। ঘুমাতে পারছিল না। ওই সাদা দরজার ওপারে তার মা ছাড়া আর কিছু ভাবতে পারছিল না। ডাক্তাররা সবচেয়ে খারাপ কথাটাই নিশ্চিত করেছিলেন, গুরুতর নিউমোনিয়া। মীরাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি, দামি ওষুধ আর সর্বোপরি পূর্ণ বিশ্রামের দরকার ছিল। বৃষ্টির মধ্যে কাজ খোঁজা সপ্তাহগুলো, নিজের মেয়ের দুশ্চিন্তায় ঘুমহীন রাত আর বিপদের আশঙ্কায় কাটানো দিনগুলো তার ইমিউন সিস্টেম ধ্বংস করে দিয়েছিল। তিনি শক্তিশালী। ডাক্তার মিরান্ডা সোলিস, এক দয়ালু চোখের মহিলা যিনি প্রকৃত চিন্তা দেখিয়েছিলেন, বলেছিলেন, কিন্তু তাকে অন্তত 1 সপ্তাহ এখানে থাকতে হবে। যদি সংক্রমণ পুরোপুরি ফুসফুস পর্যন্ত পৌঁছায়, তবে আমরা আরও গুরুতর কিছু নিয়ে কথা বলতে পারি। 1 সপ্তাহ? শুনানি 2 দিন পরে ছিল। প্রিয়ার মনে হচ্ছিল যে মহাবিশ্ব তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিবার যখন তারা আশার একটি ছোট আলো পাচ্ছিল, তখন তা নেভানোর জন্য এক নতুন অন্ধকার চলে আসছিল। তার ফোন ভাইব্রেট হলো। এটি আশার একটি মেসেজ ছিল। অশোক সাহেবের তোমার সাথে দেখা করা দরকার। এটা জরুরি। ঠিকানা পাঠাচ্ছি। প্রিয়া সেই ঘরের দিকে তাকালো যেখানে তার মা ঘুমাচ্ছিলেন। যন্ত্রের সাথে যুক্ত ছিলেন যা তার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন মনিটর করছিল। সে তাকে একা ছাড়তে চাইছিল না, কিন্তু যখন তার দুনিয়া ভেঙে পড়ছিল, তখন সে কিছু না করে বসে থাকতে পারত না। সে এক নার্সকে তার মায়ের ওপর নজর রাখতে বলল এবং হাসপাতাল থেকে বেরিয়ে গেল।
ঠিকানাটি তাকে শহরের এমন এক এলাকার এক পুরনো বাড়িতে নিয়ে গেল যা প্রিয়া চিনত না। কোনো সাইনবোর্ড ছিল না, কোনো নির্দেশিকা ছিল না, শুধু একটি গাঢ় কাঠের দরজা যা তার স্পর্শের আগেই খুলে গেল। আশা ভেতরে অপেক্ষা করছিল। আমার পিছু এসো, সে আর কোনো ব্যাখ্যা ছাড়াই বলল। তারা সরু সিঁড়ি দিয়ে উঠে এক অফিসে পৌঁছালো যা অন্য কোনো যুগ থেকে উঠে এসেছে বলে মনে হচ্ছিল। বই মেঝে থেকে ছাদ পর্যন্ত দেয়াল ঢেকে রেখেছিল। পুরনো মানচিত্র সোনালি ফ্রেমে ঝুলছিল, আর কেন্দ্রে এক মজবুত ওক ডেস্কের পেছনে বসে অশোক মালহোত্রা গম্ভীর অভিব্যক্তিতে নথিপত্র পরীক্ষা করছিলেন। কিন্তু তিনি একা ছিলেন না। যখন সে ঘরের অন্য লোকেদের চিনতে পারল, তখন প্রিয়া হঠাৎ থমকে গেল। ইজাবেল মোরো, ফ্রেঞ্চ বিনিয়োগকারী, একটি চামড়ার আর্মচেয়ারে বসেছিলেন। তার পা দুটো আভিজাত্যের সাথে ভাঁজ করা ছিল। ওমর আল আহমেদ আরব ব্যবসার জানালার কাছে দাঁড়িয়েছিলেন। তার অভিব্যক্তি গম্ভীর ছিল, কিন্তু শত্রুতামূলক নয়। এবং সুশ্রী নাওমি সাতো, জাপানি নির্বাহী, ডেস্কের কাছে একটি চেয়ারে বসেছিলেন। তার হাত একটি ব্রিফকেসের ওপর রাখা ছিল। কি হচ্ছে? প্রিয়া জিজ্ঞাসা করল। তার কণ্ঠস্বর কিছুটা কাঁপছিল। বসে পড়ো প্রিয়া। অশোক একটি খালি চেয়ারের দিকে ইশারা করলেন। বোঝানোর মতো অনেক কিছু আছে, আর সময় খুব কম। প্রিয়া আদেশ পালন করল, যদিও তার শরীরের প্রতিটি পেশি তাকে পালিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। ইসাবেল মোরো সবার আগে কথা বললেন। তার হিন্দিতে একটি মার্জিত ভঙ্গি ছিল, কিন্তু তা পুরোপুরি বোধগম্য ছিল। আমরা ওই মিটিং রুমে যা দেখেছি, তারপর আমাদের মধ্যে কেউই তোমাকে ভুলে যেতে পারিনি। একটি বাচ্চা মেয়ে সিংহানিয়ার মতো লোকের মুখোমুখি হচ্ছে, এমন ক্ষমতার প্রদর্শন করছে যা পেশাদারদের রপ্ত করতে কয়েক দশক লেগে যায়। এটা অসাধারণ ছিল। কিন্তু তার চেয়েও বড় কথা, ওমর আল আহমেদ বলতে থাকলেন। তার গভীর কণ্ঠস্বর ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। এটা আমাদের চোখ খুলে দিয়েছে। সিংহানিয়া সেদিন তার আসল স্বভাব দেখিয়েছিল, এবং এটি আমাদের তার ব্যবসায় গভীরভাবে তদন্ত করতে অনুপ্রাণিত করেছিল। তদন্ত? প্রিয়া অশোকের দিকে তাকিয়ে ব্যাখ্যা চাইল। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে এমন সম্পদ আছে যা আমার কাছে নেই, অশোক ব্যাখ্যা করলেন। যখন আমি কয়েকদিন আগে তাদের সাথে যোগাযোগ করি, তখন তারা ইতিমধ্যেই সিংহানিয়া হোল্ডিংসের ওপর নিজস্ব তদন্ত শুরু করে দিয়েছিল। তারা যা পেয়েছে তা ধ্বংসাত্মক। সুশ্রী নাওমি সাতো তার ব্রিফকেস খুললেন এবং একটি মোটা ফাইল বের করলেন। জাল নথিপত্র, কারচুপি করা চুক্তি, 6টি ভিন্ন দেশের কর্মচারীদের ঘুষ দেওয়া, সহযোগী কারখানায় শ্রম শোষণ এবং আরও অনেক খারাপ কিছু। তিনি প্রিয়ার হাতে ফাইলটি দিলেন। তোমার মা প্রথম কর্মী নন যাকে সিংহানিয়া ব্যক্তিগত কারণে ধ্বংস করেছে। একটি নির্দিষ্ট ধরন আছে। বছরের পর বছর ধরে ডজন ডজন মানুষ, যে শ্রমিকরা তার বিরোধিতা করেছে, যারা তার পরিকল্পনায় অংশ নিতে অস্বীকার করেছে, যাদেরকে সে স্রেফ অপছন্দ করত, তারা সবাই একইভাবে শেষ হয়েছে। বরখাস্ত, দুর্নাম, কোথাও চাকরি পেতে বাধা দেওয়া। প্রিয়া নথিপত্রগুলো উল্টে দেখল। নাম, তারিখ, সাক্ষ্য, ধ্বংস হওয়া পরিবারের গল্প, বরবাদ হওয়া ক্যারিয়ার, ভেঙে যাওয়া জীবন। তার মা কেবল একটি দানবের সাম্প্রতিকতম শিকার ছিলেন, যে বছরের পর বছর ধরে কোনো শাস্তি ছাড়াই কাজ করে আসছিল। আগে কেউ কিছু করেনি কেন, সে ভাঙা গলায় জিজ্ঞাসা করল। কারণ শক্তি শক্তিকে রক্ষা করে, ইসাবেল তিক্ততার সাথে জবাব দিলেন। সিংহানিয়ার সরকারে, মিডিয়ায়, বিচার ব্যবস্থায় যোগাযোগ আছে। যে কেউ তাকে ফাঁস করার চেষ্টা করত, তাকে কথা বলার আগেই চুপ করিয়ে দেওয়া হতো। কিন্তু এখন আমরা অনেকে আছি, এবং আমাদের কাছে এমন কিছু আছে যা সিংহানিয়া আশা করেনি। ওমর যোগ করলেন, তুমি আছো। অশোক সামনের দিকে ঝুঁকে এলেন। তোমার গল্প ভাইরাল হয়ে গেছে প্রিয়া। মিটিং রুমের ভিডিওটি 3 দিন আগে ইন্টারনেটে লিক হয়ে গিয়েছিল। কি? প্রিয়ার মনে হলো তার ফুসফুস থেকে বাতাস বেরিয়ে গেছে। কিভাবে? আমি এটা লিক করেছি, অশোক কোনো অনুশোচনা ছাড়াই স্বীকার করলেন। এটি একটি পরিকল্পিত ঝুঁকি ছিল। আমি জানতাম যে রাঘব তার প্রতিশোধের গতি বাড়িয়ে দেবে, কিন্তু আমি এটাও জানতাম যে পৃথিবীর এটা দেখা দরকার ছিল যে আমার ভাগ্নে আসলে কে। অশোক দেয়ালের একটি স্ক্রিন চালু করলেন। ভিডিওটিকে ঠিক তাই দেখা যাচ্ছিল যা প্রিয়ার মনে ছিল। সিংহানিয়া তার দিকে তাকিয়ে হাসছিল। 1 কোটি টাকার চ্যালেঞ্জ, 4 ভাষায় তার পারফরম্যান্স, জাপানিদের সাথে নম্রতা। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল ভিডিওর নিচে থাকা সংখ্যাগুলো। 47 মিলিয়ন ভিউজ। 3 দিনে সারা পৃথিবী তোমার সম্পর্কে কথা বলছে, ইসাবেল বললেন। তুমি 17টি দেশে ট্রেন্ড করছ। সারা বিশ্বে সাংবাদিকরা তোমার সাক্ষাৎকার নিতে চায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা সিংহানিয়ার তদন্ত করছে। প্রিয়া বিশ্বাস করতে পারছিল না সে কি দেখছে। তার অপমানের মুহূর্তটি সম্পূর্ণ অন্য কিছুতে পরিণত হয়েছিল। মানুষ তার দিকে তাকিয়ে হাসছিল না, তারা তার প্রশংসা করছিল, তাকে রক্ষা করছিল, ন্যায়ের দাবি জানাচ্ছিল। সুশ্রী নাওমি স্ক্রিনের দিকে ইশারা করলেন, যেখানে হাজার হাজার মেসেজ দেখা যাচ্ছিল। ওরা দাবি করছে যে সিংহানিয়া যেন তার প্রতিশ্রুতি পূরণ করে। 1 কোটি টাকা। মানুষ বলছে যে তুমি এটার যোগ্য।
আমি তার টাকা চাই না, প্রিয়া দৃঢ়তার সাথে বলল। আমি শুধু চাই সে আমার পরিবারকে একা ছেড়ে দিক। আর আমরা ঠিক সেটাই অর্জন করতে যাচ্ছি। অশোক তাড়িয়ে পড়লেন। কিন্তু আমাদের তোমার সাহায্য চাই। আমার সাহায্য কিসের জন্য? ওই প্রেস কনফারেন্সের জন্য যা আমরা আগামীকাল আয়োজন করেছি। পরের ঘণ্টাটি প্রস্তুতির এক প্রবল ঘূর্ণিঝড় ছিল। অশোক পরিকল্পনা বুঝিয়ে দিলেন। আগামীকাল শিশু সুরক্ষা শুনানির কয়েক ঘণ্টা আগে তারা একটি আন্তর্জাতিক প্রেস কনফারেন্স করবেন। বিনিয়োগকারীরা সিংহানিয়ার কর্পোরেট অপরাধের প্রমাণ পেশ করবেন। অশোক কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে নিজের পরিচয় প্রকাশ করবেন এবং জনসমক্ষে নিজের ভাগ্নের কাজের নিন্দা করবেন। আর প্রিয়া নিজের গল্প বলবে। না, কেবল মিটিং রুমে কি হয়েছিল অশোক পরিষ্কার করলেন। সবকিছু, তোমার মায়ের অন্যায় বরখাস্ত, তাকে চাকরি পেতে বাধা দেওয়ার অভিযান, বেনামি অভিযোগ, কেনা মূল্যায়ন, সবকিছু। আর আপনাদের মনে হয় এটা কাজ করবে? প্রিয়া সন্দেহের সাথে জিজ্ঞাসা করল। সিংহানিয়ার কাছে ক্ষমতা আছে, তার কাছে উকিল আছে, তার কাছে যোগাযোগ আছে, কিন্তু তার কাছে এমন কিছু নেই যা আমাদের কাছে আছে। ওমর তার চোখে না পৌঁছানো একটি হাসির সাথে জবাব দিলেন। নথিভুক্ত সত্য এবং ৪৭ মিলিয়ন সাক্ষী যারা ইতিমধ্যেই তোমার পক্ষে আছে। ইসাবেল প্রিয়ার কাছে এলেন এবং তার হাত ধরলেন। আমি জানি যে তোমার ভয় লাগছে, যে কারো লাগবে, কিন্তু তুমি ওই মিটিং রুমে যা করেছ তা দেখিয়েছে যে তোমার কাছে সেই পুরুষদের চেয়েও বেশি সাহস আছে যারা দেশ পরিচালনা করেছেন। তুমি এতে একা নও। সুশ্রী নাওমি মাথা নাড়লেন। জাপানে আমরা বলি নানা করবি ইয়াওকি, এর মানে হলো ৭ বার পড়ে গিয়ে ৮ বার উঠে দাঁড়ানো। তুমি যতবার গুনতে পারবে তার চেয়ে বেশিবার উঠে দাঁড়িয়েছ। আরও একবার তোমাকে হারাতে পারবে না। প্রিয়া ঘরের মধ্যে থাকা সবাইকে দেখল। একজন বয়স্ক ব্যক্তি যিনি মুক্তির খোঁজ করছেন, একজন ফরাসি বিনিয়োগকারী যিনি নীতির জন্য লক্ষ লক্ষ টাকার ঝুঁকি নিয়েছেন, একজন আরব ব্যবসায়ী যিনি ন্যায়ে বিশ্বাস করতেন, একজন জাপানি নির্বাহী যিনি অহংকারের চেয়ে নম্রতাকে গুরুত্ব দিতেন, এবং সে নিজে, একটি শিশু যে কেবল তার মায়ের রক্ষা করতে চেয়েছিল। ঠিক আছে, সে অবশেষে বলল, আমি করব। সেই রাতে প্রিয়া তার মাকে জেগে থাকতে দেখল। তুমি কোথায় ছিলে? মীরা শুকনো গলায় জিজ্ঞাসা করলেন। প্রিয়া তার বিছানার পাশে বসে তাকে সবকিছু বলল। ভাইরাল ভিডিও, বিনিয়োগকারী, প্রেস কনফারেন্সের পরিকল্পনা, আসন্ন শুনানি। সে যখন শেষ করল, মীরা নিঃশব্দে কাঁদছিলেন। আমার সাহসী মেয়ে, তিনি ফিসফিস করে বললেন। আমার ছোট যোদ্ধা। আমার ভয় লাগছে, মীরা স্বীকার করলেন। আমার ভয় হচ্ছে যদি তুমি জনসমক্ষে ওই লোকটার মুখোমুখি হও, তবে তোমার সাথে কি হতে পারে। আমারও ভয় লাগছে। প্রিয়া তার মায়ের হাত ধরল। কিন্তু আমি কিছু না করা আর তোমাকে হারানো, আমাদের আলাদা হয়ে যাওয়া, তার জিতে যাওয়ার চেয়ে বেশি ভয় পাই। আর যদি এটা কাজ নাও করে, অন্তত পৃথিবী সত্যটা জানবে। আর এটা এমন কিছু যা কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না। তোমার নানি বলতেন যে শব্দের মধ্যে শক্তি থাকে। যে শব্দের উপর আধিপত্য বিস্তার করে সে দুনিয়ার উপর আধিপত্য করে। আমার নানি, আমি তোমাকে তার সম্পর্কে খুব বেশি বলিনি। আমার অল্প বয়সেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু তিনি তোমার মতোই একজন অনুবাদক ছিলেন। তিনি ৬টি ভাষা জানতেন। তিনি দূতাবাস, কোম্পানি ও সরকারের জন্য কাজ করতেন। আর তিনি সবসময় বলতেন যে তার সবচেয়ে বড় উপহার ভাষা ছিল না, বরং আলাদা আলাদা মানুষকে বোঝার ক্ষমতা ছিল। প্রিয়া তার চোখে জল অনুভব করল। তুমি আমাকে কখনো বলনি কেন? কারণ যখন তার মৃত্যু হল, আমি ওই জগতের সাথে সম্পর্ক হারিয়ে ফেললাম। আমি তাই হয়ে গেলাম যা পৃথিবী আমার কাছ থেকে আশা করেছিল, এমন কেউ যে অদৃশ্য থাকে আর অন্যদের নোংরা পরিষ্কার করে। কিন্তু তুমি প্রিয়া, তুমি তার আগুন উত্তরাধিকার সূত্রে পেয়েছ। আর কাল তুমি ঠিক সেটাই করতে যাচ্ছ যার স্বপ্ন তিনি সবসময় দেখতেন। তুমি পৃথিবীকে বদলাতে শব্দ ব্যবহার করতে যাচ্ছ। প্রেস কনফারেন্সের সকালটা ছিল কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা। প্রিয়া প্রায় ঘুমাতেই পারেনি। সে ঘণ্টার পর ঘণ্টা ভেবেছিল সে কি বলবে, কিভাবে বলবে। যে প্রশ্নগুলো তাকে করা হতে পারে সেগুলোর অনুমান করছিল। কিন্তু যে হলে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, সেখানে সে যা দেখল তার জন্য কিছুই তাকে প্রস্তুত করতে পারেনি। শত শত সাংবাদিক জায়গাটি ভরিয়ে ফেলেছিলেন। সারা বিশ্বে টেলিভিশন ক্যামেরা একটি ছোট মঞ্চের দিকে তাক করা ছিল, যেখানে মাইক্রোফোন সহ একটি পোডিয়াম লেখা হয়েছিল। বাইরে আশা তাকে জানালো হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। অনেকের হাতে পোস্টার ছিল,
যেগুলোতে লেখা ছিল প্রিয়ার জন্য বিচার এবং সিংহানিয়াকে মূল্য দিতে হবে। পৃথিবী তাকিয়ে আছে, অশোক তাকে বললেন যখন তারা মঞ্চের দিকে যাচ্ছিলেন। তুমি কি প্রস্তুত? না, প্রিয়া স্বীকার করল, কিন্তু আমি তাও করব। কনফারেন্স অশোকের পরিচয়ের মাধ্যমে শুরু হল। তিনি সিংহানিয়া হোল্ডিংসের প্রতিষ্ঠাতা হিসেবে নিজের পরিচয় দিলেন এবং জনসমক্ষে নিজের ভাগ্নের কাজের নিন্দা করলেন। সাংবাদিকরা প্রশ্নের বন্যা বয়ে দিলেন, কিন্তু অশোক ধৈর্য বজায় রাখলেন, প্রমাণের নথি একের পর এক পেশ করতে থাকলেন। তারপর বিনিয়োগকারীরা এলেন। ইসাবেল আর্থিক অনিয়ম নিয়ে কথা বললেন। ওমর আন্তর্জাতিক ঘুষের কথা ফাঁস করলেন। সুশ্রী নাওমি সেই প্রাক্তন কর্মীদের সাক্ষ্য উপস্থাপন করলেন, যারা মীরার মতো পরিস্থিতির শিকার হয়েছিলেন। আর শেষে প্রিয়ার পালা এলো। সে কাঁপানো পায়ে কিন্তু অবিচল কণ্ঠে পোডিয়ামের দিকে এগিয়ে গেল। সে ক্যামেরাগুলোর দিকে তাকালো। পৃথিবীর প্রতিটা কোণ থেকে লক্ষ লক্ষ চোখ তাকে দেখছিল। সে বলতে শুরু করল, আমার নাম প্রিয়া শর্মা, আমার বয়স 11 বছর, আমার মা একজন পরিচ্ছন্নতা কর্মী। 1 মাস আগে এক শক্তিশালী লোক আমাকে 1 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যদি আমি 5টি ভাষায় নথিপত্র অনুবাদ করতে পারি। সে থামল। ঘরে পিনপতন নীরবতা ছিল। আমি 5টির মধ্যে 4টির নিখুঁত অনুবাদ করেছিলাম। 5মটি ছিল জাপানি, এমন একটি ভাষা যা আমি জানতাম না। কিন্তু মিথ্যা বলার বদলে আমি নিজের সীমাবদ্ধতা স্বীকার করেছি এবং শেখার সুযোগ চেয়েছি। জানেন সেই লোকটা কি করেছিল? সে হেসেছিল। সে বলেছিল যে এটা একটা রসিকতা ছিল, আর তারপর সে আমার মাকে সেদিন কাজে নিয়ে আসার জন্য চাকরি থেকে বের করে দিয়েছিল। ক্যামেরা প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি চোখের জল ধরছিল যা প্রিয়া ফেলতে অস্বীকার করছিল। কিন্তু এটা তার জন্য যথেষ্ট ছিল না। সে নিশ্চিত করেছিল যে শহরের কোনো কোম্পানি যেন আমার মাকে চাকরি না দেয়। সে একটি বেনামি অভিযোগ দায়ের করেছিল যাতে আমাকে তার হেফাজত থেকে সরিয়ে নেওয়া হয়। সে কর্মকর্তাদের কিনে নিয়েছিল যাতে আমরা সবকিছু হারিয়ে ফেলি। সে প্রমাণের কপির একটি ফাইল তুলে ধরল। এখানে প্রমাণ আছে, নথিপত্র, রেকর্ডিং, সাক্ষ্য, সবকিছু যা আপনাদের দেখা দরকার যে সে আসলে কে। প্রিয়া সরাসরি মূল ক্যামেরার দিকে তাকালো। সিংহানিয়া সাহেব, আপনি যদি এটা দেখে থাকেন তবে আমি চাই আপনি কিছু জানুন। আমি আপনাকে ভয় পাই না। আমার মা আমাকে শিখিয়েছেন যে মর্যাদা কেনা বা বেচা যায় না। আর আমার নানি, যাকে আমি কখনো দেখিনি কিন্তু যার আগুন আমার রক্তে বইছে, তিনি আমাকে শিখিয়েছেন যে শব্দ পৃথিবীকে বদলে দিতে পারে। তার কণ্ঠস্বর প্রতিটি বাক্যের সাথে আরও শক্তিশালী হচ্ছিল। আপনি আমাদের ধ্বংস করার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি কেবল একটি জিনিসকে জাগিয়ে তুলেছেন যা আপনি আর ঘুম পাড়াতে পারবেন না। কারণ এখন পৃথিবী জানে আপনি কে, এবং পৃথিবী দেখছে। প্রিয়ার কথার পর যে নীরবতা নামল তা বড়জোর 3 সেকেন্ড স্থায়ী হল। তারপর হট্টগোল শুরু হয়ে গেল। সাংবাদিকরা প্রশ্নের ডালি নিয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ক্যামেরার ফ্ল্যাশ আতশবাজির মতো ফাটছিল। বাইরের ভিড়ের গুঞ্জন একটি গর্জনে পরিণত হয়েছিল, যা দালানের দেয়াল ভেদ করে ভেতরে আসছিল। কিন্তু প্রিয়া এসবে কিছুই শুনতে পাচ্ছিল না। তার চোখ একটি সাইড স্ক্রিনে আটকে ছিল, যা লাইভ সম্প্রচার দেখাচ্ছিল। দর্শকদের সংখ্যা প্রতি সেকেন্ডে বাড়ছিল। 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন। সারা বিশ্বের মানুষ এই মুহূর্তটি দেখছিল। অশোক পোডিয়ামের কাছে গিয়ে নিয়ন্ত্রণ নিলেন। এখন আমরা সুশৃঙ্খলভাবে প্রশ্নের উত্তর দেব, দয়া করে হাত তুলুন। হতাশ আঙুলের জঙ্গলের মতো হাত উঠে গেল। আপনি প্রথম সারি থেকে। অশোক একটি আন্তর্জাতিক চ্যানেলের পরিচয়পত্রধারী লাল চুলো সাংবাদিকের দিকে ইশারা করলেন। ধন্যবাদ, আমি গ্লোবাল নিউজ থেকে ভিক্টোরিয়া। অশোক সাহেব, আপনি সিংহানিয়া হোল্ডিংসের প্রতিষ্ঠাতা এবং রাঘব সিংহানিয়ার চাচা হওয়ার দাবি করছেন। আপনার কাছে কি সেই সম্পর্কের প্রমাণ আছে? অশোক মাথা নাড়ালেন। আমার কাছে জন্ম শংসাপত্র, উপানুষ্ঠানিক দত্তগ্রহণের নথি, ব্যাংক রেকর্ড আছে, যা দেখায় যে আমি তার শিক্ষার জন্য যে অর্থ স্থানান্তর করেছিলাম, এবং কয়েক দশকের পারিবারিক ছবি আছে। সবকিছু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। আরেকটি হাত উঠল, ব্রিটিশ বাচনভঙ্গির এক টাক মাথার লোক। ফাইন্যান্সিয়াল টাইমস থেকে জনাথন পিয়ার্স। এখানে উপস্থিত বিনিয়োগকারীদের কাছে প্রশ্ন, আপনারা কি সিংহানিয়া হোল্ডিংসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য দিতে প্রস্তুত? আর এর ফলে আপনাদের নিজস্ব ব্যবসার ওপর কী প্রভাব পড়বে? ইসাবেল মোরো মাইক্রোফোনের কাছে গেলেন। আমরা সাক্ষ্য দিতে প্রস্তুত, আর প্রভাবের কথা যদি বলেন, আমরা অনেক টাকা হারাবো, কিন্তু মুনাফার চেয়েও গুরুত্বপূর্ণ জিনিস আছে, সততা তাদের মধ্যে একটি। ওমার আল আহমেদ যোগ করলেন,
আমার সংস্কৃতিতে সম্মান সোনার চেয়েও বেশি মূল্যবান। আমরা ওই মিটিং রুমে যা দেখেছি তা এমন একজন লোকের অপমান ছিল যে মনে করে টাকা তাকে সবকিছু থেকে বাঁচিয়ে দেবে। সে ভুল ছিল। নথিপত্র, সাক্ষ্য এবং সিংহানিয়ার আচরণের ধরন নিয়ে প্রশ্ন প্রায় 1 ঘন্টা ধরে চলল। প্রতিটি উত্তর ছিল সিইওর সাম্রাজ্যের চারপাশে গড়ে ওঠা দেয়ালে আরও একটি আঘাত। শেষে এক তরুণ সাংবাদিক লাজুকভাবে হাত তুলল। এই প্রশ্নটি প্রিয়ার জন্য। তুমি এত কম বয়সে এতগুলো ভাষা কিভাবে শিখলে? প্রিয়া সাংবাদিকের দিকে তাকালো। তার প্রাথমিক বক্তব্যের পর এটিই ছিল তাকে করা প্রথম বিশেষ প্রশ্ন। আমার মা সারাদিন কাজ করতেন, সে শুরু করল। ছোটবেলায় আমি অনেক সময় একা কাটাতাম। আমাদের অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের প্রতিবেশীরা বিভিন্ন দেশ থেকে আসতেন। জার্মানির মিস ইনগ্রিড আমার দেখাশোনা করার সময় আমাকে নিজের ভাষা শিখিয়েছিলেন। সিরিয়ার আহমেদ সাহেব আমাকে আরবিতে গল্প শোনাতেন যখন তার স্ত্রী আমাদের জন্য রান্না করতেন। ম্যাডাম কোলেট, ৩য় তলায় থাকা একজন বৃদ্ধ ফরাসি মহিলা, প্রতি বিকেলে নিজের ভাষায় আমাকে কবিতা পড়ে শোনাতেন। সে থামল, সেই মুখগুলোকে মনে করে যাদের সে অনেক বছর দেখেনি। তাদের কাছে আমি কোনো পরিচ্ছন্নতা কর্মীর মেয়ে ছিলাম না। আমি ছিলাম শুধু প্রিয়া, এক কৌতূহলী বাচ্চা যে অনেক প্রশ্ন করত। তারা আমাকে নিজের ভাষা শিখিয়েছিলেন, কারণ এটিই একমাত্র জিনিস যা তাদের দেওয়ার মতো ছিল। আর আমি শিখেছি কারণ এটিই ছিল তাদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানানোর একমাত্র উপায়, যা আমি জানতাম। যে নীরবতা নামল তা আগের চেয়ে আলাদা ছিল। এটি উত্তেজনা বা প্রত্যাশা ছিল না, এটি ছিল সম্মান। এক ব্রিটিশ সাংবাদিক ধীরে জিজ্ঞাসা করলেন, আর ইংরেজি? প্রিয়া হালকা হাসল। ইন্টারনেট, ভিডিও, সিনেমা, গান। আমার মা আমাকে প্রাইভেট ক্লাস দিতে পারতেন না, কিন্তু জ্ঞান তো ওখানেই আছে, যে কেউ তা খুঁজে নিতে পারে। কনফারেন্স দুপুরের পর শেষ হলো। প্রিয়াকে যখন দালান থেকে বের করা আনা হলো, তার ফোন নিয়ন্ত্রণহীনভাবে ভাইব্রেট করতে লাগল। অপরিচিত নম্বর থেকে মেসেজ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, আন্তর্জাতিক কোর্ট থেকে মিসড কল। কিন্তু কেবল একটি মেসেজ তার নজর কাড়ল। এটি হাসপাতাল থেকে ডাক্তার মিরান্ডা সোলিসের ছিল। তোমার মা জেগে উঠেছেন, তিনি তোমার কথা জিজ্ঞাসা করছেন, যখন পারো চলে এসো। প্রিয়া ছুটল। হাসপাতালের ঘরে মীরা জেগেছিলেন। তার চোখ একটি ছোট টেলিভিশনে আটকে ছিল, যা খবর প্রচার করছিল। প্রেস কনফারেন্স প্রতিটি চ্যানেলের প্রধান বিষয় ছিল। আমার মেয়ে, তিনি ফিসফিস করে বললেন যখন প্রিয়া ভেতরে ঢুকল। আমার ছোট যোদ্ধা। প্রিয়া গত কয়েকদিনে প্রথমবার কেঁদে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। সমস্ত চেপে রাখা আবেগ, ভয়, চাপ কান্নায় বেরিয়ে এলো, যা তার পুরো শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। তুমি করে দেখিয়েছ। মীরা তার চুল, চিবুক স্পর্শ করলেন। তুমি এক দানবের মোকাবেলা করলে, আর পুরো পৃথিবী দেখল। আমার খুব ভয় করছিল মা, ভয় করছিল যদি আমি ব্যর্থ হই, যদি এই সব বৃথা যায়। কিন্তু তুমি তো ব্যর্থ হওনি, তুমি কখনো ব্যর্থ হওনি প্রিয়া। তুমি যা কিছু করেছ মন থেকে করেছ, আর মন কখনো মিথ্যা বলে না। ডাক্তার সোলিস সেই মুহূর্তে হাসি মুখে ভেতরে ঢুকলেন। আমার কাছে সুখবর আছে, সংক্রমণ চিকিৎসায় সাড়া দিচ্ছে। যদি সব কিছু এভাবে চলে, তবে তোমার মা 4-5 দিনে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। সত্যি? প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। সত্যি, তবে তাকে কয়েক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই। মীরা ধীরে হাসলেন। এটা কঠিন হবে যখন আমার মেয়ে এখনই দেশের সবচেয়ে শক্তিশালী পুরুষদের একজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ডাক্তার তাদের কৌতূহলী চোখে দেখলেন। আমি প্রেস কনফারেন্স দেখেছি, পুরো হাসপাতাল দেখেছে। নার্সরা তোমার জন্য চাঁদা তোলার পরিকল্পনা করছে। আমাদের দান চাই না ডাক্তার, মীরা বলতে শুরু করলেন, কিন্তু প্রিয়া তাকে থামিয়ে দিল। আমাদের বিচার চাই ডাক্তার, আর আজ আমরা সেই দিকে প্রথম পদক্ষেপ নিয়েছি। পরের কয়েক ঘন্টা কল এবং সাক্ষাতের ঘূর্ণিঝড় ছিল। আশা আগে এলো এবং এমন খবর আনল যা সবকিছু বদলে দিল। অ্যাটর্নি জেনারেল সিংহানিয়া হোল্ডিংসের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা করেছেন। তারা আমাদের পেশ করা সমস্ত নথিপত্র পর্যালোচনা করছেন। আরও কিছু আছে। 3 জন প্রাক্তন কর্মী যারা ভয়ে চুপ ছিলেন, তারা এখন সাক্ষ্য দিতে চান। তারপর অশোক এলেন, স্পষ্টতই ক্লান্ত, কিন্তু এক নতুন শক্তির সাথে। রাঘব গায়েব হয়ে গেছে। সে তার বাড়িতে নেই, দপ্তরে নেই, তার কোনো পরিচিত জায়গাতেও নেই। তার উকিলরা বলছে সে আইনি বিকল্প মূল্যায়ন করছে, কিন্তু সত্যিটা হলো সে পালাচ্ছে। প্রিয়া ভ্রু কুচকাল। কোথায়? তার অনেক দেশে সম্পত্তি আছে, ট্যাক্স হেভেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সে যে কোনো জায়গায় হতে পারে। আর কালকের শিশু সুরক্ষা শুনানি? অশোক অনেক দিনের মধ্যে প্রথমবার হাসলেন। বাতিল করে দেওয়া হয়েছে। যে কর্মকর্তাকে রাঘব কিনে নিয়েছিল, রোহিত পারিক, তাকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে। সে কম শাস্তির বিনিময়ে সবকিছু কবুল করে নিয়েছে। তোমার পরিবারের বিরুদ্ধে বেনামি অভিযোগটি আনুষ্ঠানিকভাবে খারিজ করে দেওয়া হয়েছে। প্রিয়ার মনে হলো তার হাঁটু ভেঙে আসছে। মীরা তাকে জড়িয়ে ধরলেন, আর দুজনেই স্বস্তির জল ফেললেন। তার মানে তারা আমাকে আমার মায়ের থেকে আলাদা করবে না? এর মানে ঠিক সেটাই,
কেউ তোমাদের কখনো আলাদা করবে না। কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হল না। সেই রাতে প্রিয়া যখন তার মায়ের বিছানার পাশে একটি চেয়ারে ঢুলছিল, তখন তার ফোন বেজে উঠল। এটি একটি ব্লক করা নম্বর ছিল। সে উত্তর দেওয়ার আগেই ইতস্তত করল। তার সহজাত প্রবৃত্তি তাকে নিষেধ করছিল, কিন্তু কৌতূহল বেশি প্রবল ছিল। নমস্কার, প্রিয়া শর্মা। ওদিকের কণ্ঠস্বর বিকৃত, চেনা যাচ্ছিল না। তুমি একটি মারাত্মক ভুল করেছ। কে আপনি? এমন কেউ যে সব জানে, এমন কিছু যা অশোক মালহোত্রাও তার প্রিয় ভাগ্নে সম্পর্কে জানেন না। প্রিয়ার পিঠ দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। কি কথা? রাঘব সিংহানিয়া তা নয় যা সবাই মনে করে। তার নিষ্ঠুরতার শিকড় তোমার কল্পনার চেয়েও গভীর, এমন শিকড় যা তোমার নিজের পরিবার পর্যন্ত বিস্তৃত। আমার পরিবার? আমি ঠিক বুঝছি না। আমি বলছি, এমন এক গল্প আছে যা কেউ তোমাকে বলেনি, এমন এক গল্প যা তোমার পরিবারকে কয়েক দশক ধরে সিংহানিয়া পরিবারের সাথে যুক্ত করে। আর যদি তুমি পুরো সত্য জানতে চাও, তবে তোমাকে সেই জায়গায় দেখতে হবে যেখানে সবকিছু শুরু হয়েছিল। কোন জায়গা? অশোক মালহোত্রার ব্যক্তিগত ফাইল। তাকে জিজ্ঞেস করো তিনি তোমার নানির সাথে কোন সালে দেখা করেছিলেন। তাকে জিজ্ঞেস করো ফ্রেঞ্চ দূতাবাসে কি হয়েছিল। তাকে জিজ্ঞেস করো তোমার মা কেন কখনো জানতে পারলেন না যে তার বাবাকে। লাইন কেটে গেল। প্রিয়া পাথর হয়ে বসে থাকল। ফোনটি তখনও তার কানের কাছে ধরা। রহস্যময় কণ্ঠের শব্দগুলো তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। তার নানি, ফ্রেঞ্চ দূতাবাস, তার মায়ের বাবা, এসবের মানে কি? সে মীরার দিকে তাকাল, যিনি ওষুধের প্রভাবে গভীর ঘুমেছিলেন। তার মা কখনো তার বাবার কথা বলেননি। প্রিয়া সবসময় ভেবেছে এটি একটি বেদনাদায়ক বিষয়, যার সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত নয়। কিন্তু এখন প্রশ্নগুলো তার মাথায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছিল। তার মায়ের বাবা কে ছিলেন? তার নানির সিংহানিয়া পরিবারের সাথে কি সম্পর্ক ছিল? আর কেউ কেন চাচ্ছিল সে এসব এখন জানুক? পরের দিন সকালে প্রিয়া অশোকের মুখোমুখি হল। সে তাকে তার দপ্তরে আইনি নথিপত্র পরীক্ষা করার সময় পেল। সে ভেতরে ঢুকতেই দেখল অশোকের অভিব্যক্তিতে কিছু একটা বদলে গেছে। আমার কাল রাতে একটা ফোন এসেছিল, সে কোনো ভূমিকা ছাড়াই বলল। কেউ আমাকে বলেছে আমি যেন আপনাকে আমার নানি, ফ্রেঞ্চ দূতাবাস আর আমার মায়ের বাবা সম্পর্কে জিজ্ঞেস করি। অশোকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমাকে কে ফোন করেছিল? আমি জানি না, আওয়াজ বিকৃত ছিল। কিন্তু সে এমন সব জিনিস জানে যা আমাকে ভাবিয়ে তুলেছে, যে এমন এক গল্প আছে যা কেউ আমাকে বলেনি। অশোক তার চেয়ারে এমনভাবে ধপ করে বসে পড়লেন যেন হঠাৎ তার ওজন দ্বিগুণ হয়ে গেছে। আমি আশা করেছিলাম তোমাকে এটা কখনো জানতে হবে না, তিনি বিড়বিড় করলেন। আমি আশা করেছিলাম যে সত্যিটা সামনে না এনেই আমি তোমাদের সাহায্য করতে পারব। কি সত্যি? বৃদ্ধ ব্যক্তিটি এক দীর্ঘ মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তিনি যখন চোখ খুললেন তার চোখে জল ছিল। তোমার নানি ক্যাটালিনা শর্মা আমার দেখা সবচেয়ে অসাধারণ মহিলা ছিলেন। আমি যখন তার সাথে দেখা করি তখন তিনি ফ্রেঞ্চ দূতাবাসে অনুবাদক হিসেবে কাজ করতেন। তার চোখে তোমার মতোই জ্যোতি ছিল, ভাষার প্রতি তোমার মতোই আবেগ, তোমার মতোই অন্তরের আগুন। তিনি থামলেন। মনে হচ্ছিল প্রতিটি শব্দ বলতে তার শারীরিক পরিশ্রম করতে হচ্ছে। আমাদের প্রেম হয়ে গিয়েছিল। এটি ছিল একটি নিষিদ্ধ প্রেম। অসম্ভব। আমি বিবাহিত ছিলাম। আমার দায়িত্ব ছিল, একটা মর্যাদা বজায় রাখার বিষয় ছিল। কিন্তু ক্যাটালিনা ছিলেন চুম্বকের মতো। আমি তার থেকে দূরে থাকতে পারতাম না, যদিও জানতাম আমার থাকা উচিত। প্রিয়ার মনে হল তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আপনি বলছেন আপনার আর আমার নানির সম্পর্ক ছিল? এটি প্রায় 2 বছর চলেছিল, আর সেই সম্পর্ক থেকে একটি বাচ্চার জন্ম হয়েছিল। একটি বাচ্চা যাকে ক্যাটালিনা একাই বড় করেছিলেন, কারণ আমি তাকে জনসমক্ষে স্বীকার করার মতো যথেষ্ট কাপুরুষ ছিলাম। আমার মা? প্রিয়া ফিসফিস করে বলল। আমার মা আপনার মেয়ে? হ্যাঁ, মীরা আমার মেয়ে, যার মানে তুমি প্রিয়া, আমার নাতনি। প্রিয়ার জগৎ তছনছ হয়ে গেল এবং এক মুহূর্তেই আবার গড়ে উঠল। তার পরিবার, তার গল্প, নিজের সম্পর্কে সে যা জানত, সবকিছুই ছিল একটি মিথ্যা। আমার মা কি জানেন? না, ক্যাটালিনা তাকে কখনো বলেননি। তিনি আমার থেকে কথা করিয়ে নিয়েছিলেন যে আমি এই রহস্য আমার মৃত্যু পর্যন্ত বজায় রাখব। কিন্তু এখন
এখন সিংহানিয়া আপনার ভাগ্নে। প্রিয়া ক্রমবর্ধমান ভয়ের সাথে যোগসূত্র মেলাল, যার মানে সিংহানিয়া আমার মায়ের চাতাতো ভাই, যার মানে যে লোকটা আমাদের ধ্বংস করার চেষ্টা করেছে সে আমার পরিবার। হ্যাঁ, অশোক অবশেষে তার দিকে তাকালেন। রাঘব এর সম্পর্কে কিছু জানে না, আমি আর তোমার নানি ছাড়া কেউ জানত না, কিন্তু অন্য কেউ সত্যিটা জেনে গেছে। কেউ যারা এটা ব্যবহার করতে চায়, কিসের জন্য করতে চায় আমি জানি না, তবে আমাদের খুব দেরি হওয়ার আগেই তা খুঁজে বের করতে হবে। প্রিয়া একটি চেয়ারে বসে পড়ল। তার মস্তিষ্ক তথ্যগুলো সাজাতে চেষ্টা করছিল, যা সবকিছু বদলে দিয়েছে। সে শেঠজি অশোক মালহোত্রার নাতনি, রাঘব সিংহানিয়ার বোন, এক বিশাল ঐতিহ্যের উত্তরাধিকারী যার অস্তিত্ব সম্পর্কে সে জানতই না। আর কোথাও কেউ এই সব রহস্য জানত, এবং তাদের একটি খেলায় ঘুঁটির মতো ব্যবহার করছিল, যা সে কেবল বুঝতে শুরু করছিল। এখন আমরা কি করব? সে কাঁপানো গলায় জিজ্ঞাসা করল। এখন অশোক নতুন সংকল্পের সাথে উঠে দাঁড়ালেন। আমরা খুঁজে বের করি এর পেছনে কে আছে এবং তারা আসলে কি চায়। কিন্তু তারা প্রথম পদক্ষেপ নেওয়ার আগেই অশোকের ফোন বেজে উঠল। এটি আশা ছিল এবং তার কণ্ঠস্বর ভীত শোনাচ্ছিল। অশোক সাহেব, এখনই খবর চালিয়ে দেখুন। অশোক টেলিভিশন চালু করলেন। যে ছবি দেখা গেল তা তাদের দুজনেরই শ্বাস আটকে দিল। রাঘব সিংহানিয়া স্ক্রিনে ছিল, একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছিল এমন এক হাসির সাথে যা রক্ত হিম করে দেয়, আর যে শব্দগুলো সে বলল তার সবকিছু বদলে দিল। আমার কাছে এমন তথ্য আছে যা অশোক মালহোত্রাকে ধ্বংস করে দেবে, এবং এটি প্রকাশ করবে যে ছোট্ট নায়িকা প্রিয়া শর্মা আমার কোম্পানি চুরি করার জন্য একটি পারিবারিক ষড়যন্ত্রের অংশ। আমার কাছে এটি প্রমাণ করার জন্য তথ্য প্রমাণ রয়েছে। রাঘব সিংহানিয়ার শব্দগুলো একটি মৃত্যুদণ্ডের মতো স্ক্রিনে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রিয়ার মনে হলো যেন তার ফুসফুস থেকে সব বাতাস বেরিয়ে গেছে। অশোক স্পষ্টভাবে ফ্যাকাশে হয়ে গেলেন। স্ক্রিনে নিজের ভাইপোকে দেখে তার হাত কাঁপছিল। আগামী ২৪ ঘন্টার মধ্যে, সিংহানিয়া সেই রক্ত হিম করা হাসির সাথে বলতে থাকল, আমি সেই নথিপত্র প্রকাশ করব যা প্রমাণ করে যে অশোক মালহোত্রা কয়েক দশক ধরে আমার কোম্পানির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরিকল্পনা করছিলেন, এবং তার গোপন অস্ত্র হল একটি মেয়ে যে তার অবৈধ নাতনি হিসাবে প্রমাণিত হয়েছে। শব্দটি প্রিয়াকে একটি ঘুষির মতো আঘাত করল। অবৈধ, যেন তার অস্তিত্ব একটি ভুল ছিল, যেন তার জীবন একটি দাগ যা মুছে ফেলা উচিত। দাউদ বনাম গলিয়তের এই কথিত গল্প, সিংহানিয়ার শব্দগুলো যেন থুতু দিয়ে ছুড়ে দিচ্ছিল, আসলে আমাকে ধ্বংস করার জন্য একটি পারিবারিক ষড়যন্ত্র, আর আমার কাছে এমন কেউ আছে যে সবকিছু নিশ্চিত করতে পারে। ক্যামেরা একজন ব্যক্তির দিকে ঘুরল যে সিংহানিয়ার পাশে বসেছিল। বিবেক মেহরা, সেই আইনজীবী যে তার ডান হাত হয়েছিল, যে মানুষটি প্রতিটি নিষ্ঠুর আদেশ ও নির্মম প্রতিশোধ বাস্তবায়ন করেছিল। এখন সে ঘাবড়ে থাকলেও দৃঢ় অভিব্যক্তির সাথে সেখানে উপস্থিত ছিল। মেহরা সাহেব, সিংহানিয়া তাকে সম্বোধন করল। দুনিয়াকে বলো তুমি কি জানো। বিবেক তার গলা পরিষ্কার করল। কয়েক বছর ধরে আমি অশোক সাহেবের সাথে কাজ করেছি, তিনি অবসর নেওয়ার আগে পর্যন্ত। আমি ব্যক্তিগত কথোপকথনের সাক্ষী ছিলাম, যেখানে তিনি উপযুক্ত সময় এলে কোম্পানির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি এক গোপন মেয়ের কথা উল্লেখ করেছিলেন, যাকে তিনি একদিন বৈধ উত্তরাধিকারী হিসাবে ব্যবহার করবেন। প্রিয়া ভয়ের সাথে অশোকের দিকে তাকালো। এটা কি সত্যি? না, অশোক জোরালোভাবে অস্বীকার করলেন। বিবেক মিথ্যে বলছে, সে কখনো সরাসরি আমার সাথে কাজ করেনি, তাকে আমার অবসরের কয়েক বছর পর রাঘব কাজে নিয়োগ দিয়েছিল। তাহলে সে এমন কথা কেন বলছে? কারণ রাঘব তাকে ফাঁসিয়ে দিয়েছে। বিবেক আমার ভাইপোর আসল অপরাধগুলো সম্পর্কে অনেক কিছু জানে। যদি সে সহযোগিতা না করে তবে সেও তার সাথে জেলে যাবে। স্ক্রিনে সিংহানিয়া তার অভিনয় চালিয়ে যাচ্ছিল। কাল সকাল 10টায়, ঠিক সেই জায়গায় যেখানে এই মেয়েটি তার মিডিয়া সার্কাস করেছিল, আমি সব প্রমাণ পেশ করব। দুনিয়া দেখবে যে মালহোত্রা ও শর্মা আসলে কারা, মিথ্যেবাদী আর কারসাজিকারীদের একটি পরিবার। সম্প্রচার শেষ হল। অশোকের দপ্তরে ভারী স্তব্ধতা বিরাজ করছিল। আমাদের কিছু করতে হবে। প্রিয়া নিস্তব্ধতা ভাঙল। আমরা তাকে আমাদের সম্পর্কে মিথ্যে বলতে দিতে পারি না। সে যা বলছে তার কোনো আইনি ভিত্তি নেই। অশোক শান্ত থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তার গলা কাঁপছিল। ষড়যন্ত্র প্রমাণ করার মতো কোনো নথি নেই, কারণ কোনো ষড়যন্ত্রের অস্তিত্বই নেই। কিন্তু জনসমক্ষে ক্ষতি যা হওয়ার তা আগেই হয়ে গেছে। আশা হস্তক্ষেপ করল।
যারা তোমাকে সমর্থন করছিল তাদের মনে এখন সন্দেহ জ্বলেছে। সোশ্যাল মিডিয়া নানা তত্ত্বে ফেটে পড়ছে। অশোকের ফোন বেজে উঠল। এটি ইজাবেল মোরো ছিল। অশোক, আমি এইমাত্র সম্প্রচার দেখলাম। আমাদের এখনই কথা বলা দরকার। আধ ঘণ্টা পর বিনিয়োগকারীরা আবার দপ্তরে জড়ো হলেন। তাদের অভিব্যক্তিতে উদ্বেগ এবং দৃঢ় সংকল্পের মিশ্রণ ছিল। সিংহানিয়ার অভিযোগ হাস্যকর। ওমার আল আহমেদ প্রথমে বললেন, যে কেউ মূল ভিডিওটি দেখেছে সে জানে যে ওই মেয়েটি অভিনয় করছিল না, তার প্রতিভা আসল। কিন্তু সিংহানিয়ার কাছে কিছু একটা আছে, ইজাবেল ব্যবহারিকভাবে বুঝিয়ে বললেন। সে কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের বিবৃতি দেবে না, যদিও তা সাজানো হয়। সাজানো? প্রিয়া জিজ্ঞেস করল। জাল নথিপত্র। সুশ্রী নাওমি সাতো ব্যাখ্যা করলেন। কর্পোরেট দুনিয়ায় এটি আপনার কল্পনার চেয়েও বেশি সাধারণ। এমন কাগজ তৈরি করা হয় যা দেখতে আসল মনে হয়, কিন্তু তা সম্পূর্ণ মন গড়া হয়। আর আমরা কিভাবে প্রমাণ করব যে সেগুলো জাল? এখানেই সমস্যা। ইজাবেল দীর্ঘশ্বাস ফেললেন। কোনো কিছু জাল তা প্রমাণ করা, কোনো কিছু সত্যি তা প্রমাণ করার চেয়েও বেশি কঠিন। প্রিয়ার ফোন ভাইব্রেট করল। একটি অজানা নম্বর থেকে একটি মেসেজ। যদি তুমি বিবেক মেহরার ব্যাপারে সত্য জানতে চাও, তবে তাকে বার অ্যাসোসিয়েশনের বন্ধ মামলার ফাইলে খোঁজো। মামলা নম্বর 2874। সবকিছু যেমন দেখায় তেমন নয়। প্রিয়া অন্যদের মেসেজটি দেখালো। এটি সেই একই ব্যক্তি যে কাল রাতে আমাকে ফোন করেছিল। সে বলেছিল যে সে আমার নানি এবং আমার পরিবার সম্পর্কে জানে। কেউ ছায়া থেকে আমাদের সাহায্য করছে। অশোক ভ্রু কুঁচকালেন। কিন্তু কে? এখন কে সেটা বড় কথা নয়। আশা ততক্ষণে তার কম্পিউটারে বসে পড়েছিল। বড় কথা হলো তথ্যটি আসল। সে দ্রুত টাইপ করল এবং একটি ডেটাবেসে প্রবেশ করল, যার অস্তিত্ব সম্পর্কে প্রিয়া জানত না। এই যে, আশা স্ক্রিন ঘুরিয়ে দিল। বার অ্যাসোসিয়েশনের মামলা 2874। বিবেক মেহরাকে কয়েক বছর আগে একটি দেওয়ানি মামলায় নথিপত্র জালিয়াতির জন্য তদন্ত করা হয়েছিল। প্রমাণের অভাবে তদন্ত বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ফাইলে কিছু আকর্ষণীয় উল্লেখ আছে। কি? সবাই একসাথে জিজ্ঞেস করল। মূল অভিযোগকারীকে হুমকি দেওয়া হয়েছিল এবং সে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিল। অনুমান করো, অভিযুক্ত পক্ষের আইনি প্রতিনিধিত্ব কে করছিল? সিংহানিয়া হোল্ডিংস। অশোক বিড়বিড় করে বললেন। ঠিক তাই। বিবেক কয়েক বছর ধরে সিংহানিয়ার জন্য নথিপত্র জালিয়াতি করছে, এবং এখন সে আমাদের বিরুদ্ধেও একই কাজ করছে। শহরের ওপর রাত নেমে এলো। যখন দলটি দ্রুত কাজ করছিল, প্রিয়া জানত যে তাকে তার মায়ের কাছে হাসপাতালে ফিরতে হবে। কিন্তু সে এটাও জানত যে যদি তারা এখন সিংহানিয়াকে না থামায়, তবে তারা যা কিছু অর্জন করেছে তা ধসে পড়বে। আমাকে আমার মাকে দেখতে যেতে হবে, সে অবশেষে বলল। উনি জানেন না কি হচ্ছে। যাও, অশোক মাথা নাড়লেন। আমরা কাজ চালিয়ে যাব। কাল আমাদের পূর্ণ শক্তির প্রয়োজন হবে। অশোক সাহেব, প্রিয়া দরজা থামল। আমার মা জানেন না যে আপনি তার বাবা। আপনি তাকে কবে বলতে যাচ্ছেন? বৃদ্ধ মানুষটি তার নজর নিচু করলেন। যখন এই সব শেষ হয়ে যাবে। আমি চাই না তিনি এখন আর চিন্তা করুন। তার সত্যিটা জানার অধিকার আছে। আমি জানি, এবং আমি তাকে বলবো। আমি কথা দিচ্ছি। হাসপাতালে মীরা জেগেছিলেন। ছোট টেলিভিশনে খবর দেখছিলেন। আমি সিংহানিয়ার কনফারেন্স দেখেছি। প্রিয়া ভেতরে ঢুকতেই তিনি বললেন, ওই লোকটার কোনো সীমা নেই। মা, আমার আপনাকে কিছু বলার দরকার আছে। প্রিয়া তার মায়ের পাশে বসে পড়ল এবং তাকে সবকিছু জানালো। অশোকের সম্পর্কে, ক্যাটালিনার সম্পর্কে, এবং সেই রহস্য সম্পর্কে যা কয়েক দশক ধরে লুকিয়ে রাখা হয়েছিল। প্রতিটি শব্দের সাথে মীরার মুখে বিভিন্ন আবেগ ফুটে উঠছিল। বিস্ময়, অবিশ্বাস, যন্ত্রণা, বিভ্রান্তি। অশোক মালহোত্রা আমার বাবা? তার গলা ছিল প্রায় ফিসফিসানির মতো। হ্যাঁ, হ্যাঁ মা, আপনি তার মেয়ে, আর আমি তার নাতনি, আর সিংহানিয়া আপনার খুড়তুতো ভাই, এবং আমারও। মীরা তার চোখ বন্ধ করে নিলেন। চোখের জল নিঃশব্দে তার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। আমার মা আমাকে কখনো বলেননি, তিনি বিড়বিড় করলেন। যখনই আমি আমার বাবার কথা জিজ্ঞেস করতাম, তিনি বিষয় বদলে দিতেন। তিনি বলতেন যে কিছু রহস্য না জানাই ভালো। আপনি কি রেগে আছেন? মীরা তার চোখ খুললেন এবং মেয়ের দিকে তাকালেন। আমি জানি না আমি কি অনুভব করছি। আমি সারা জীবন ভেবেছি যে আমি কারও মেয়ে নই। আমার বাবা আমাকে চাননি, আর এখন জানতে পারছি যে তিনি দেশের অন্যতম ধনী ব্যক্তি, যিনি আমাদের বছরের পর বছর কিছু না বলে দেখে যাচ্ছিলেন। তিনি ভয় পেয়েছিলেন মা, নানির স্মৃতি নষ্ট হওয়ার ভয়ে, আপনার জীবন জটিল করে তোলার ভয়। আর এটা কি সেটাকে সমর্থন করে? দশকের পর দশক নিস্তব্ধতা, যখন আমরা বেঁচে থাকার জন্য লড়াই করছিলাম। প্রিয়ার কাছে কোনো উত্তর ছিল না। সে তার মায়ের রাগ বুঝতে পারছিল, সে অশোকের কারণগুলোও বুঝতে পারছিল, কিন্তু বোঝার মানে মেনে নেওয়া নয়।
আমি তার সাথে দেখা করতে চাই। মীরা হঠাৎ বললেন, এখনই, সকাল হওয়ার আগে। তার আগে যে ওই রাক্ষস সিংহানিয়া আমাদের যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করার চেষ্টা করবে। অশোক 1 ঘন্টা পর হাসপাতালে পৌঁছালেন। প্রিয়া তাদের একা ছেড়ে দিয়ে ঘরের বাইরে অপেক্ষা করছিল। বন্ধ দরজার ওপার থেকে সে শব্দ শুনতে পাচ্ছিল, প্রথমে শান্ত, তারপর তীব্র, তারপর ডুকরে কেঁদে ওঠা। কথোপকথন প্রায় 2 ঘন্টা চলল। অশোক যখন অবশেষে বেরিয়ে এলেন, তার চোখ কান্নায় লাল ছিল। মনে হচ্ছিল তিনি এক রাতে 10 বছর বৃদ্ধ হয়ে গেছেন। উনি কেমন আছেন? প্রিয়া জিজ্ঞেস করল। রেগে আছেন, দুঃখী, বিভ্রান্ত। অশোক দেয়ালের ওপর ভর দিলেন। তার এমন অনুভব করার পূর্ণ অধিকার আছে। আমি তার থেকে তার বাবাকে জানার সুযোগ কেড়ে নিয়েছি। আমি তার থেকে এমন এক জীবন কেড়ে নিয়েছি যা অন্যরকম হতে পারত। উনি কি আপনাকে ক্ষমা করেছেন? আমি জানি না। তিনি বললেন যে তার সময় প্রয়োজন, কিন্তু তিনি এমন কিছু বললেন যা আমাকে আশা দিয়েছে। কি? তিনি বললেন যে এই সব কিছুর পরেও তিনি তোমার জন্য গর্বিত, তুমি যে নারী হয়ে উঠেছ তার জন্য। আর যদি এর সাথে আমার কোনো সম্পর্ক থাকে, তা পরোক্ষ হলেও, তবে হয়তো এত ভুলের মাঝে কিছু একটা ভালো হয়েছে। প্রিয়া ঘরে গেল এবং দেখল তার মা জানালার বাইরে তাকিয়ে আছেন। মা, মীরা ঘুরলেন। তার মুখে কান্নার ছাপ ছিল, কিন্তু অন্য কিছুও ছিল। কিছু একটা যা প্রিয়া চিনতে পারল, কারণ সে তা অনেকবার আয়নায় দেখেছে, দৃঢ় সংকল্প। আমরা এটা শেষ করতে যাচ্ছি, মীরা দৃঢ় কণ্ঠে বললেন। ওই লোকটা সিংহানিয়া আমার ভাই, আমার নিজের রক্ত, আর সে নিজের জীবন আমাদের মতো নির্দোষ মানুষদের ধ্বংস করার জন্য উৎসর্গ করেছে। মা, আপনি অসুস্থ, আপনার বিশ্রাম প্রয়োজন। আমি তখন বিশ্রাম নেব যখন এটা শেষ হবে। এখন আমার জায়গা তোমার পাশে। ডাক্তাররা আপনাকে বাইরে যেতে দেবেন না? তাহলে আমরা তাদের না দেখিয়ে বাইরে বের হব। মীরা গত কয়েকদিনে প্রথমবারের মতো হাসলেন। তোমার কি মনে হয় কেবল তুমিই তোমার নানির আগুন উত্তরাধিকার সূত্রে পেয়েছ? সকালবেলা অশোকের দপ্তরে এক অদ্ভুত দল জড়ো হল। মীরা ফ্যাকাশে কিন্তু দৃঢ়ভাবে নিজের কাঁধে একটি কম্বল নিয়ে একটি হাতলওয়ালা চেয়ারে বসেছিলেন। প্রিয়া তার পাশে তার হাত ধরেছিল। অশোক তার সামনে সেই মেয়েকে দেখে আশ্চর্য হচ্ছিলেন, যাকে তিনি কখনো জানতেন না, এখন তার সাথে লড়াইয়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন। বিনিয়োগকারীরা ঘরের বাকি অংশ দখল করেছিলেন, প্রত্যেকে সম্পদ ও যোগাযোগ দিয়ে সাহায্য করছিলেন। আর টেবিলের মাঝখানে একটি স্ক্রিন সেই তথ্য দেখাচ্ছিল যা সবকিছু বদলে দেবে। আমরা রহস্যময় কলের উৎস খুঁজে পেয়েছি, আশা ঘোষণা করল। আপনারা বিশ্বাস করবেন না সে কে। স্ক্রিনে একটি ছবি ভেসে উঠল, যা সবাই চিনতে পারল। তিনি ছিলেন একজন মধ্যবয়স্কা মহিলা, যার চেহারার ধরন অদ্ভুতভাবে পরিচিত ছিল। ওর নাম নয়না সিংহানিয়া। আশা ব্যাখ্যা করল, উনি রাঘব সিংহানিয়ার ছোট বোন, আর মনে হচ্ছে উনি বছরের পর বছর ধরে নিজের ভাইয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছেন। সিংহানিয়ার এক বোন আছে, প্রিয়া বিশ্বাস করতে পারছিল না। এক বোন, যাকে সে কার্যত অস্তিত্ব থেকে মুছে দিয়েছিল। অশোক মুখ চিনে বিড়বিড় করে বললেন, নয়না, শেষবার যখন ওকে দেখেছিলাম তখন ও কিশোরী ছিল। যখন সে কোম্পানির নিয়ন্ত্রণ নিল তখন রাঘব ওকে দূরে পাঠিয়ে দিল। সে বলেছিল এটা ওর ভালোর জন্য, কিন্তু সত্যি হলো যে ও সবসময় আমার বাবা মায়ের পছন্দের ছিল। রাঘব এটা সহ্য করতে পারত না, আর এখন ও আমাদের সাহায্য করছে। মনে হচ্ছে তাই। আশা, তুই কি ওর সাথে যোগাযোগ করতে পারবে? আমি আগেই করেছি, ও পথেই আছে। নয়না সিংহানিয়া রাঘব সিংহানিয়ার প্রেস কনফারেন্সের ৩০ মিনিট আগে পৌঁছালেন। তিনি যখন দপ্তরে ঢুকলেন, প্রিয়া সাথে সাথে পারিবারিক সাদৃশ্য লক্ষ্য করল। অশোকের মতোই চোখ, একই সোজা হয়ে দাঁড়ানোর ভঙ্গি। কিন্তু যেখানে সে নিষ্ঠুরতা ছড়াত, নয়না দৃঢ় সংকল্পের সাথে মিশ্রিত এক গভীর বিষণ্ণতা ছড়াচ্ছিলেন। অশোক কাকা, তিনি প্রথম কথাটি বললেন, অনেক সময় হয়ে গেছে, অনেক বেশি। অশোক এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। তুমি আমার সাথে কখনো যোগাযোগ কেন করনি? কারণ রাঘব আমাকে হুমকি দিয়েছিল। সে বলেছিল যদি আমি কখনো পরিবারের কাছে আসার চেষ্টা করি তবে সে আমার প্রিয় সবকিছু ধ্বংস করে দেবে। নয়না আলিঙ্গন থেকে আলাদা হলেন। কিন্তু আমার কাছে আর হারাবার কিছু নেই। আর যখন আমি দেখলাম যে ও এই বাচ্চাটার সাথে কি করেছে, তখন আমি বুঝলাম এটা ব্যবস্থা নেওয়ার সময়। তিনি প্রশংসা এবং যন্ত্রণার সংমিশ্রণে প্রিয়ার দিকে তাকালেন। তুমি সাহসী, আমাদের সবার চেয়ে বেশি সাহসী। তুমি আমার ভাইয়ের মুখোমুখি হয়েছ যখন বাকি সবাই অন্যদিকে তাকিয়েছিল। আপনার কাছে আমাদের জন্য কি আছে? প্রিয়া সরাসরি জানতে চাইল। রাঘবের কনফারেন্স 1 ঘণ্টারও কম সময়ে শুরু হচ্ছে। নয়না তার ব্যাগ থেকে একটি হার্ড ড্রাইভ বের করলেন। 23 বছরের তথ্য প্রমাণ,
রেকর্ডিং, নথিপত্র, সাক্ষ্য, সেই সব কিছু যা আপনার প্রমাণ করতে প্রয়োজন যে আমার ভাই আজ যা পেশ করতে যাচ্ছে তা জাল, আর তার চেয়েও অনেক বেশি কিছু। আপনি এই সব কিভাবে হাসিল করলেন? কারণ রাঘব আমাকে কখনো বিপদ মনে করেনি। আমি কেবল তার দুর্বল বোন ছিলাম, যাকে নির্বাসিত এবং বিস্মৃত করে রাখা হয়েছিল। সে কখনো ভাবেনি যে আমি নজর রাখছি, অপেক্ষা করছি, তার প্রতিটি ভুল সংগ্রহ করছি। নয়না হার্ড ড্রাইভটি কম্পিউটারে যুক্ত করলেন। ফোল্ডারগুলো স্ক্রিনে দেখা দিল। এখানে প্রমাণ আছে যে বিবেক মেহরার নথিপত্র মাত্র ৩ দিন আগে তৈরি করা হয়েছে। মেটাডেটা মিথ্যে বলে না। আর এখানে তিনি অন্য একটি ফোল্ডার খুললেন। আসল রেকর্ডিং আছে সেই মিটিংগুলোর, যেখানে রাঘব তার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধের গতি বাড়িয়ে দেওয়ার আদেশ দিচ্ছে, যার মধ্যে মীরা শর্মার বিরুদ্ধে অভিযানও রয়েছে। মীরা এগিয়ে ঝুঁকে এলেন, তার চোখ স্ক্রিনে নিবদ্ধ ছিল। আপনার কাছে তাকে আমার ধ্বংসের আদেশ দিতে শোনা যাচ্ছে এমন রেকর্ডিং আছে? আমার কাছে সবকিছু রেকর্ডিং আছে। আমার ভাই কখনো সাবধান হতে শেখেনি, কারণ সে কখনো বিশ্বাসই করেনি যে কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস দেখাবে। নয়না ঘরের উপস্থিত সবাইকে দেখলেন। রাঘব আমার পরিবার, আমার উত্তরাধিকার, আমার জীবন কেড়ে নিয়েছে। আজ আমি অবশেষে সেই কিছু ফিরে পেতে যাচ্ছি যা আমি হারিয়েছি। কি জিনিস? প্রিয়া জিজ্ঞেস করল। আমার মর্যাদা এবং সেই বিচার যার হকদার অনেকে। কনফারেন্স হল কানায় কানায় পূর্ণ ছিল। সারা বিশ্বের সাংবাদিকরা প্রতিটি সিটে বসেছিলেন। টেলিভিশন ক্যামেরা ১০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছিল। বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। অনেকের হাতে পোস্টার ছিল, যাতে লেখা ছিল প্রিয়ার জন্য বিচার এবং দুনিয়া দেখছে। রাঘব সিংহানিয়া সবার আগে ভেতরে এলো। বিবেক মেহরা এবং আইনজীবীদের এক বিশাল দল তার সাথে ছিল। তার দাম্ভিক হাসি সেই ব্যক্তির আত্মবিশ্বাস প্রকাশ করছিল যে বিশ্বাস করে লড়াই শুরু হওয়ার আগেই সে জিতে গেছে। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, সে পোডিয়াম থেকে শুরু করল। আজ আমি সবচাইতে বিস্তারিত ষড়যন্ত্রের সত্য প্রকাশ করব, যা এই শহর দেখেছে। সে একটি মোটা ফাইল তুলল। এখানে আমার কাছে নথিপত্র আছে যা প্রমাণ করে যে অশোক মালহোত্রা কয়েক দশক ধরে আমার কোম্পানির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরিকল্পনা করেছিলেন। একটি মেয়েকে মিডিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করে, একটি মেয়ে যে একজন কর্মীর সাথে গোপন সম্পর্কের অবৈধ ফল হিসেবে প্রমাণিত হয়েছে। হলের ভেতর ফিসফিসানি শুরু হয়ে গেল। বিবেক মেহরা, আমার আইনি উপদেষ্টা, এই ষড়যন্ত্রের সাক্ষী ছিলেন এবং শপথ নিয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত। বিবেক মাইক্রোফোনের কাছে গেল, কিন্তু সে কথা বলার আগেই হলের দরজা খুলে গেল। প্রিয়া আগে ভেতরে ঢুকল, তার পেছনে মীরা, অসুস্থতা সত্ত্বেও দৃঢ় পদক্ষেপে হাঁটছিলেন। অশোক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে তাদের অনুসরণ করছিলেন, আর দলটির শেষে ছিলেন এমন এক মহিলা যাকে দেখে রাঘবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নয়না সিংহানিয়া। নয়না? রাঘবের গলা প্রথমবারের মতো কাঁপল। তুমি এখানে কি করছ? আমি সত্যিটা বলতে এসেছি ভাই, সেই সত্যি যা তুমি 23 বছর ধরে চাপা দেওয়ার চেষ্টা করেছ। নয়না সেই একই অধিকারের সাথে পোডিয়ামের দিকে এগিয়ে গেলেন, যা তার ভাই কিছুক্ষণ আগে দখল করেছিল। আমার নাম নয়না সিংহানিয়া, আর 2 দশকেরও বেশি সময় ধরে আমি আমার ভাইয়ের প্রতীকী অপরাধ, প্রতিটি মিথ্যে, প্রতিটি জীবন যা সে ধ্বংস করেছে তা নথিভুক্ত করেছি। তিনি হার্ড ড্রাইভটি হলের মূল স্ক্রিনের সাথে যুক্ত করলেন। এই নথিপত্র যা আমার ভাই এইমাত্র দেখিয়েছে তা 3 দিন আগে তৈরি করা হয়েছিল। ডিজিটাল ম্যাটাডেটা এর সত্যতা নিশ্চিত করে। এগুলো জাল, বিবেক মেহরা দ্বারা তৈরি, যার জালিয়াতির একটি নথিবদ্ধ ইতিহাস রয়েছে। স্ক্রিনে প্রমাণ, তৈরির তারিখ, ডিজিটাল রেকর্ড এবং অকাট্য প্রমাণ দেখা গেল। কিন্তু এটাই সব নয়, নয়না চালিয়ে গেলেন। এখানে আসল রেকর্ডিং আছে, সেই কথোপকথন যেখানে রাঘব মীরা শর্মাকে ধ্বংস করার আদেশ দিয়েছিল, শুধু এ কারণে যে তার মেয়ে একটি প্রতিভা প্রদর্শন করে তাকে অপমানিত করেছিল, যা সে কখনো কিনতে পারত না। রাঘবের গলা হল জুড়ে প্রতিধ্বনিত হল, পরিষ্কার এবং অভ্রান্ত। আমি চাই ওই মহিলা এই শহরে আর কোথাও যেন কাজ না করতে পারে, আর আমি চাই ওই মেয়েটা যেন সিস্টেমের ভেতরে চলে যায়। ওরা জানুক আমাকে চ্যালেঞ্জ করার মানে কি। সাংবাদিকরা প্রশ্নে জোয়ার বইয়ে দিলেন। ক্যামেরার ফ্ল্যাশ বিদ্যুতের মতো হলকে আলোকিত করছিল। রাঘব পিছিয়ে গেল, তার মুখ অহংকার থেকে ভয়ে বদলে গেল। এটা কার সাজি করা হয়েছে? সে চিৎকার করল। এটা একটা ষড়যন্ত্র। এখানে একমাত্র ষড়যন্ত্র তোমার। অশোক এক পা এগিয়ে এলেন। বছরের পর বছর ধরে আমি তোমাকে জীবন ধ্বংস করতে দেখেছি, যখন আমি চুপ ছিলাম। সেই নিস্তব্ধতা আজ শেষ হল। তিনি মীরার দিকে তাকালেন, যিনি হালকা করে মাথা নাড়লেন। মীরা শর্মা আমার মেয়ে, প্রিয়া শর্মা আমার নাতনি। আর হ্যাঁ, আমি কয়েক দশক ধরে সেই রহস্য কাপুরুষের মতো লুকিয়ে রেখেছিলাম,
কিন্তু আমি কখনো কোনো কোম্পানি ফিরে পাওয়ার ষড়যন্ত্র করিনি। আমি কেবল আমার পরিবারকে এক রাক্ষস থেকে বাঁচাতে চেয়েছিলাম, যাকে আমি নিজেই তৈরি করতে সাহায্য করেছিলাম। বিবেক মেহরা দেখল জাহাজ ডুবছে, তাই সে এক মরিয়া সিদ্ধান্ত নিল। আমি সবকিছু ব্যাখ্যা করতে পারি। সে মাইক্রোফোনের কাছে গেল। রাঘব আমাকে মিথ্যে বলতে বাধ্য করেছে। সে সহযোগিতা না করলে আমাকে ধ্বংস করার হুমকি দিয়েছিল। আমার কাছে তার অন্য অপরাধেরও প্রমাণ আছে, এমন অপরাধ যা এখনও কেউ জানে না। চুপ করো! রাঘব তার প্রাক্তন সহযোগীর দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে আটকে দিল। ঠিক সেই মুহূর্তে ফেডারেল এজেন্টরা হলে প্রবেশ করলেন। রাঘব সিংহানিয়া, প্রধান এজেন্ট, পরিষ্কার কণ্ঠে বললেন, আপনাকে কর্পোরেট জালিয়াতি, সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া, নথিপত্র জালিয়াতি এবং ষড়যন্ত্রের জন্য গ্রেফতার করা হচ্ছে। আপনার চুপ থাকার অধিকার রয়েছে। যখন তারা তাকে হাতকড়া পরাচ্ছিল, রাঘব তীব্র ঘৃণার সাথে প্রিয়ার দিকে তাকাল। এটা শেষ হয়নি, সে ফিসফিস করল। আমার কাছে সম্পদ আছে, যোগাযোগ আছে, আমি ফিরে আসব। প্রিয়া ভয় না পেয়ে তার দিকে তাকাল। না সিংহানিয়া সাহেব, আপনি ফিরে আসবেন না, কারণ এখন দুনিয়া জানে আপনি আসলে কে, আর দুনিয়া ভুলে যায় না। পরের মাসগুলো ছিল পুনর্গঠনের। সিংহানিয়া হোল্ডিংসের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হল। দশকের পর দশক ধরে চলা দুর্নীতি, ঘুষ এবং জীবন ধ্বংসের ঘটনা সামনে এলো। রাঘবকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হল। বিবেক মেহরা তার সহযোগিতার বদলে কম সাজা পেল, কিন্তু সে চিরতরে তার ওকালতির লাইসেন্স হারাল। সিংহানিয়ার বাজেয়াপ্ত করা সম্পত্তি তার অপব্যবহারের শিকার হওয়া সমস্ত মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবহৃত হল। ডজন ডজন পরিবার, যারা প্রিয়ার পরিবারের মতো ধ্বংস হয়ে গিয়েছিল, তারা অবশেষে বিচার পেল। আর সেই ১ কোটি টাকা, যা সিংহানিয়া এক নিষ্ঠুর মজা হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা আদালত প্রিয়া শর্মার জন্য আনুষ্ঠানিক ক্ষতিপূরণ হিসেবে ঘোষণা করল। আমার ওন টাকা চাই না, প্রিয়া বলেছিল যখন তাকে জানানো হয়েছিল। এটা ভালো কোনো কাজে ব্যবহার করো, অশোক পরামর্শ দিলেন, আর সে ঠিক তাই করল। মামলার ৬ মাস পর ক্যাটালিনা শর্মা ফাউন্ডেশন তার দরজা খুলল। তার নানির সম্মানে নামকরণ করা এই ফাউন্ডেশনটি সম্পদহীন তরুণ প্রতিভাদের খোঁজে বের করতে এবং তাদের সহায়তা করতে উৎসর্গ করা হল। অসাধারণ ক্ষমতা সম্পন্ন ছেলেমেয়েরা, কিন্তু যাদের কোনো সুযোগ নেই, ঠিক যেমন প্রিয়া ছিল। ইজাবেল মরো, ওমার আল আহমেদ এবং সুশ্রী নাওনি সাতো এর প্রধান স্পন্সর হলেন। নয়না সিংহানিয়া পারিবারিক উত্তরাধিকারের নিজের অংশ শিক্ষাবৃত্তির জন্য দান করে দিলেন। আর অশোক অবশেষে নিজের মেয়ে মীরার সাথে পুনর্মিলিত হয়ে নিজের শেষ বছরগুলো তার নাতনির সাথে কাজ করায় উৎসর্গ করলেন। মীরা তার অসুস্থতা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। সেরা ডাক্তাররা অবশেষে তাকে চিকিৎসা দিলেন এবং তার স্বাস্থ্য আগের চেয়েও মজবুত হয়ে গেল। এখন তিনি ফাউন্ডেশনের সমন্বয়কারী হিসেবে কাজ করেন। অন্য মায়েদের সাহায্য করেন, যারা সেই একই সংগ্রামের মুখোমুখি হচ্ছিলেন, যা থেকে তিনি রক্ষা পেলেন। মা, প্রিয়া তাকে এক বিকেলে জিজ্ঞেস করল যখন তারা স্কলারশিপের আবেদনগুলো দেখছিল, আপনি কি অশোক সাহেবকে ক্ষমা করেছেন? মীরা মৃদু হাসলেন। ক্ষমা কোনো এক মুহূর্তের বিষয় নয় রে, এটা একটা প্রক্রিয়া। কিন্তু প্রতিদিন যখন আমি তাকে নিজের ভুলগুলো শোধনার চেষ্টা করতে দেখি, প্রতিদিন যখন আমি তাকে সেই দাদুর মতো ভালোবাসতে দেখি, যাকে তার সবসময় হওয়া উচিত ছিল, সেই প্রক্রিয়াটা আরও একটু এগিয়ে যায়। আর একদিন আপনি তাকে বাবা ডাকবেন? হয়তো, যখন আমি প্রস্তুত হব, যখন তিনি প্রস্তুত হবেন, যখন আমরা দুজনেই অনেকটা সুস্থ হয়ে উঠব। যেদিন প্রিয়ার জন্মদিন ছিল, জেল থেকে একটি চিঠি এলো। সেটি রাঘব সিংহানিয়ার কাছ থেকে ছিল। আমি তোমার ক্ষমার আশা করি না, সে কাঁপা কাঁপা হাতের লেখায় লিখেছিল। আমি এর যোগ্য নই, কিন্তু আমি চাই তুমি জানো যে এই জায়গায় প্রতিদিন আমি সেই মুহূর্তের কথা ভাবি, যখন তুমি না হেসে আমার ওপর হেসেছিলে, যখন তুমি প্রমাণ করেছিলে যে আসল শক্তি টাকা বা উপাধিতে নেই, বরং মর্যাদায় আছে। এক মর্যাদা যা আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি, যদি তা কখনো আমার কাছে থেকে থাকে। তোমার নানি ক্যাটালিনা অসাধারণ ছিলেন। এখন আমি বুঝতে পারছি আমার কাকা কেন তাকে এত ভালোবাসতেন। আর আমি বুঝতে পারছি তুমি কে। আমি আশা করি একদিন যখন তুমি বড় হবে, তুমি পেছন ফিরে তাকাতে পারবে এবং দেখতে পাবে যে রাক্ষসরাও শিখতে পারে, যদিও অনেক দেরি হয়ে গেছে। প্রিয়া চিঠিটি ৩ বার পড়ল, তারপর রেখে দিল। সে কোনো উত্তর দেয়নি, প্রয়োজন ছিল না। কিছু ক্ষতের সময় প্রয়োজন হয়, কিছু উত্তর পাওয়া যায় না, আর কিছু মানুষকে কেবল নিজের সিদ্ধান্তের পরিণতির সাথেই বেঁচে থাকতে হয়। কয়েক বছর পর প্রিয়া শর্মা রাষ্ট্রসংঘের ইউনাইটেড নেশনসের জন্য কাজ করা সর্বকনিষ্ঠ অনুবাদক হয়ে উঠলেন।
তার গল্প তথ্যচিত্র, বই এবং সিনেমায় বলা হলো, কিন্তু তিনি সবসময় জোর দিয়ে বলতেন যে তার গল্প গুরুত্বপূর্ণ ছিল না। এটি আমার মায়ের গল্প, তিনি প্রতিটি সাক্ষাৎকারে বলতেন, যিনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সারা জীবন কাজ করেছেন। এটি আমার নানি ক্যাটালিনার গল্প, যিনি আমাকে না দেখেই ভাষার প্রতি ভালোবাসা উপহার দিয়ে গেছেন। এটি সেই সমস্ত অদৃশ্য মানুষের গল্প যাদের কাছে অসাধারণ প্রতিভা আছে, কিন্তু তারা তা প্রমাণ করার সুযোগ কখনো পান না। নিজের দপ্তরের ডেস্কের উপর তিনি একটি ফ্রেম করা ছবি রেখেছিলেন। সেটি সেই দিনের ছবি, সিংহানিয়া হোল্ডিংসের মিটিং রুমে স্কুল ব্যাগ কাঁধে এক ছোট মেয়ে, যাকে ঘিরে রয়েছে বড় বড় এক্সিকিউটিভরা এবং যারা তার মজা ওড়াচ্ছিল। ছবির নিচে একটি প্লেটে সেই শব্দগুলো ছিল যা তার মা তাকে সেই রাতে হাসপাতালে বলেছিলেন, শব্দ পৃথিবীকে বদলে দিতে পারে। আর হ্যাঁ, শব্দগুলো বদলে দিয়েছিল, কারণ একটি ছোট মেয়ে প্রমাণ করেছিল যে প্রতিভার জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, মর্যাদার কোনো মূল্য হয় না, এবং কখনো কখনো সবচাইতে বড় রাক্ষসদেরও সবচাইতে ছোট আওয়াজ দিয়ে নিচে নামানো যায়। শুধু প্রয়োজন বলার সাহস আর শোনার মতো কেউ প্রস্তুত থাকা।